দল বদলের পর কৌস্তব বাগচি জিরো শুধু নয়, বিগ জিরো, বিগ লুজার। আমি যদি এখন বলি অনেকের মাথা খারাপ হয়ে যাবে। অধীর চৌধুরীর সঙ্গে মত পার্থক্যটাই কি এক এবং অন্যতম কারণ কৌস্তব বাগচির কংগ্রেস ছাড়ার ক্ষেত্রে? যে কংগ্রেসের কর্মীরা দীর্ঘদিন ধরে চিৎকার করছে, আমাদেরকে মারছে, আমাদের দল ভেঙে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, সেই দলের নেতা ভোর 4টার সময় দরজা খুলে দিচ্ছে, একটা গরুচোর পালাচোর চলে যাচ্ছে। আমি উত্তর 24 পরগনার গরুর সম্পত্তির কতটুকু বাজেয়াপ্ত হয়েছে? অলরেডি 22 কোটি টাকার 22 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সেটিং এর মধ্যে আছে, অনেকে বিশ্বাস করেন সেটিং হলে পার্থ চট্টোপাধ্যায় জেলে যেত। আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভোট টানতে কি পরিকল্পনা নিচ্ছে? রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, কংগ্রেসের সেই নিয়ে কোনো বক্তব্য নেই। কৌস্তব পুরোপুরি স্ট্রেট তো। রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে কফিতে বিস্কুট টুবি খাচ্ছে, আসছে। বিজেপিতে থেকে মনে হচ্ছে এখন মাথায় চুল রাখা যাবে। দেখুন, মাথায় তো চুলটা রাখতে হবে আমাকে, কিন্তু আজীবন তো মাথা নেড়া করে ঘুরতে পারবো। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সারা ভারতবর্ষে কোনো এলাকাতে একজনও বিজেপি লিডার নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই? দুজন সিটিং চিফ মিনিস্টার এই মুহূর্তে জেলে। টিকিটা কি আপনার নতুন স্টাইল স্টেটমেন্ট? ভাজপা বা ভারতীয় জনতা পার্টি হচ্ছে গিয়ে একটা ওয়াশিং মেশিন, কালো জিনিস সেখানে গেলে সাদা হয়ে যায়। আমার মনে হয়েছে এখানে আমরা চোর চোর করে চিৎকার করব, আর ওখানে গিয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকে জড়িয়ে ধরবেন। এটা কোন ধরনের রাজনীতি? অনেকে বলে হাইকোর্ট চত্বরে চিদম্বরমের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়াটাই কাজ হলো। আমি বেশ করেছি যা করেছি। মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে। সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার। যোগাযোগ করুন 9007956699। শুরু করছি R+ নিউজ রুম। R+ নিউজ রুমে কৌস্তব বাগচি। কৌস্তব, স্বাগত R+ নিউজ রুমে। ধন্যবাদ। কৌস্তব, আমি প্রথমেই যে প্রশ্নটা করব, বঙ্গ রাজনীতি নিয়ে, সাম্প্রতিক বঙ্গ রাজনীতি নিয়ে যদি লিখতে হয় তাহলে আমার তোমার কথা লিখতেই হবে। আমি তোমাকে বহুদিন ধরে চিনি। আমি নিজে জানি যে একটা সময় দিল্লিতে ছাত্র পরিষদ করাকালীন এত, বিশেষ করে মানে সেই সময় যারা শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের, তাদের সবার সঙ্গে তোমার একটা খুব দারুণ সম্পর্ক ছিল। এবং আমি নিজেও জানি যে তরুণ একজন ছাত্র নেতা হিসেবে এত বছর কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় না থাকা সত্ত্বেও যারা কংগ্রেসি, তাদের খাঁটি কংগ্রেসি সর্বভারতীয় ক্ষেত্রে তারা চিহ্নিত, তুমি তাদের মধ্যে অন্যতম ছিলে। কিন্তু বঙ্গ রাজনীতিতে অনেক দলবদল হয়েছে, এমনকি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহাবাগান স্পোর্টিং হয়েছে, কিন্তু কোনো একটি পুজোতে গিয়ে এরকম দলবদল বোধহয় কোথাও হয়নি। এটা কি অতিরঞ্জিত হবে আমি যদি এইভাবে কৌস্তব বাগচি সম্পর্কে একটি বইতে লিখতে শুরু করি যে কৌস্তব বাগচি বঙ্গ রাজনীতিতে একটা নতুন ধারা আনলো, যে পুজোর মণ্ডপে গিয়ে দল পরিবর্তনের সলা পরামর্শ শুরু হলো? পুরোপুরি কি ভুল হবে? না, একদমই তা না। আমি যদি তার আগে থেকেও দেখো, আমি বরাবর বলে এসেছি দীর্ঘ সময় ধরে যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা অনস্বীকার্য। এবং আমার বাড়িতে শুভেন্দুবাবু শুধুমাত্র একটি নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছিলেন, তার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। সেখানে অনেকেই এসেছিলেন, সেখানে জাস্টিস গাঙ্গুলিও এসেছিলেন, শুভেন্দুবাবু চলে যাওয়ার পর জাস্টিস গাঙ্গুলি এসেছিলেন, অনেকেই এসেছিলেন, অন্যান্য রাজনৈতিক দলেরও অনেকে এসেছিলেন। তার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমার যেটা বরাবরের বক্তব্য ছিল, রাজ্য কংগ্রেসের আমরা যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, বা অতীতে যেমন সিপিএমের বিরুদ্ধে লড়াই ছিল, বারংবার কংগ্রেসের কর্মীদের, সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের স্কেপগোট বানানোর যে বিষয়টা, তাদেরকে দিয়ে মানে গিনিপিগের সাথেও এত এক্সপেরিমেন্ট করা হয় না যতটা পশ্চিমবঙ্গের কংগ্রেস সাধারণ কর্মীদের সাথে করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে এখানে আমরা চোর চোর করে চিৎকার করব, আর ওখানে গিয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকে জড়িয়ে ধরবেন। এটা কোন ধরনের রাজনীতি? আমার এই জায়গাটায় প্রতিবাদ ছিল বরাবর। মানে আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে ইন্ডিয়া জোট নিয়ে একটা মারাত্মক কথাবার্তা হচ্ছে, নাকি বিশাল কিছু একটা করে ফেলবে। আমি তার হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন তোমাকে বলছি, এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। ধরো কোনো সম্ভাবনা নেই, যদিও এমন একটা সিচুয়েশন হলো কংগ্রেস দেখা গেল গিয়ে 250টার গণ্ডিতে গিয়ে আটকে গেল, বাদ বাকি দরকার পড়লো বাম কংগ্রেস সবাই মিলে 250টা গিয়ে আটকে গেল, বাকি 20টা সিটের জন্য তৃণমূলের সমর্থন দরকার পড়লো। তখন তৃণমূল সমর্থন দিলে এবং বৃহত্তর আকারে দেখা গেল একটা জোট সরকার হলো, সেখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই মিলে। কোথায় নীতি নৈতিকতা? কোথায় বাংলার রাজনীতির যে মানুষগুলোর জন্য আমরা কথা বলি? কোথায় আমরা বাংলায় যেখানে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুণ্ঠনের প্রতিবাদ করছি, চাকরি প্রার্থীদের বিরুদ্ধে, যারা চাকরি পাচ্ছে না তাদের হয়ে প্রতিবাদ করছি, সরকারের বিরুদ্ধে কথা বলছি, তাদের ভয়েসগুলো কোথায় যাবে?
আমি এই তাদের ভয়েসটাকে সামনে রেখে তাদের ভয়েস হয়ে কথা বলতে চাইছিলাম, এর বাইরে কিচ্ছু না। কংগ্রেস এই মুহূর্তে তার নীতি, নৈতিকতা, আদর্শ সমস্ত বিসর্জন দিয়ে, আমি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি না, যে অরবিন্দ কেজরিওয়ালের তৈরি হয়েছিল কংগ্রেসকে গালাগাল করে, কংগ্রেসের ভোট কেটে, কংগ্রেসের ভোট বাক্সে ভোট ব্যাংকে থাবা বসিয়ে, সেই অরবিন্দ কেজরিওয়ালের সাথে কংগ্রেসের জোট দিল্লিতে বিভিন্ন সময়, মানে আমি বলছি কংগ্রেসের নীতি নৈতিকতার জায়গাটা এত আবছা হয়ে গেছে, এত ঘোলাটে হয়ে গেছে, সেখানে থাকার প্রশ্নই নেই। কিন্তু কিন্তু এখানে আমি একটু থামাচ্ছি, আমি একটু অন্যভাবে বলছি, এটাকে কিছু মনে করো না, যে কৌস্তব তুমি এত রাজনীতি ঘেটেছো, রাজনীতির অতীত জানো, কিছুটা হলেও ভবিষ্যৎ বুঝতে পারো, সেখানে বাপু হঠাৎ তোমার মনে হলো যে অরবিন্দ কেজরিওয়াল তার আগেও তো তৃণমূল কংগ্রেসকে থাবা বসিয়েছে, কংগ্রেসকে ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে, তা কংগ্রেসের তো এরকম সর্বংসহা এই ব্যাপারটা তো বরাবরই আছে। আমি তৃণমূলের বিরুদ্ধে সরব আজ থেকে নয়, ছাত্র পরিষদের কথা বলছিলে, আমি তোমাকে একটু মনে করে নিতে দাও, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রথম ওই যেটা ইন্দিরা ভবন, যেখানে জ্যোতিবাবু থাকতেন, ওটার নাম চেঞ্জ করে বলেছিল নজরুল ভবন হোক, নজরুল ভবন করতে হবে। তো সেই সময় আমি ছাত্র পরিষদের তরফ থেকে একটা প্রতিবাদ করেছিলাম, রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে গেছিলাম, আমাকে গ্রেফতার করা হয়, আমি সারা রাত্রি লালবাজার সেন্ট্রাল লকআপে থাকি, বেল নিতে অস্বীকার করি, অনশন করছিলাম। পরের দিন গিয়ে আমার বলতে খারাপ লাগছে, সেই সময় তৎকালীন আমাদের দলের নেতা ছিলেন তখনও প্রণববাবু, রাষ্ট্রপতি হননি, প্রদীপবাবু এসেছিলেন ব্যাংশাল কোর্টে, এবং সেই সময় তার ফোন থেকে প্রণববাবু ফোনটা ধরান, এবং তাদের যেই ভঙ্গিমাটা ছিল, যেহেতু আমাদের জোট সরকার চলছে, আমাদের এই ধরনের প্রতিবাদ করা যাবে না। আমি সেই সময়তেও সরব ছিলাম। পরবর্তীকালে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রাজ্যে যারা যারা আন্দোলন করেছে, তাদের মধ্যে আমি অন্যতম একজন সৈনিক হিসেবে আন্দোলন করেছি। যারা পশ্চিমবঙ্গে আজকে কংগ্রেসের বড় বড় কথা বলছে, আমি তাদের শুধু একটা কথাই মনে করাবো, যেদিন অধীরবাবু অতীত সম্পর্কে, কন্যা সম্পর্কে, পরিবার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর আক্রমণ করেছিলেন, একটা লোকের হিম্মত হয়নি সেদিনকে এগিয়ে এসে প্রতিবাদ করার। আমি প্রতিবাদ করেছিলাম, এবং তার জন্য আমাকে এবং আমার পরিবারকে হেনস্থা হতে হয়েছিল, পুলিশ দিয়ে আমার পরিবারকে এবং আমাকে হেনস্থা করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল। আমি সেদিনকে বেল পেয়েছিলাম, বেরিয়ে মাথার চুল কামিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন নাই সরকার উৎখাত হচ্ছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারছি, ততদিন মাথার চুল রাখবো না। অবশ্যই আমি এই চুলের বিষয়ে আসবো, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে এবারকার লোকসভা নির্বাচনে প্রথম দফা, দ্বিতীয় দফা, এখন সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। অনেকের আশা ছিল টিম করে যে অর্জুন সিং হঠাৎ ব্যারাকপুরে যেহেতু লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হলেন, তাহলে কৌস্তব বাগচি সে দাঁড়াবে একজন হাই প্রোফাইল, অর্থাৎ এ রাজ্যে তৃণমূলের সবচেয়ে শক্তিশালী পুরুষ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে। এখন দেখা যাচ্ছে অঙ্ক কষে দল বদলের পর কৌস্তব বাগচি জিরো শুধু নয়, বিগ জিরো, বিগ লুজার। কি বলবে কৌস্তব? অ্যাবসলিউটলি না, আমি কোনো কিছু পাওয়ার আশায় কোনো কিছু করিনি। আমি তো কংগ্রেস দল ছেড়ে এসেছি, এখন অবধি একটা কংগ্রেসের নেতাকে জিজ্ঞেস করুন তো, বুকে হাত রেখে তাদেরকে প্রশ্ন করুন, এবং তারা যদি সত্যিভাবে উত্তর দেয়, আমি কোনোদিন আমার পদের জন্য আজ অবধি দলের কোনো নেতাকে কোনোদিন বলিনি। আমি কোনোদিন, আমি এত বছর দল করেছি, আমি কোনোদিন দলের নেতাদের বলিনি আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। আমি কংগ্রেসটা যতদিন করেছি, যত বছর ধরে করেছি, আমি যথেষ্ট সম্মানের সাথে লোকের ভালোবাসা নিয়ে, কর্মী সমর্থকদের ভালোবাসা নিয়ে দলটা করেছি। আমার কাছে ওটাই সম্পদ। আমি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য দলটা করিনি। আমি এই যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, আমি যেদিন যোগদান করি সেদিনকে শুভেন্দুবাবুও বলেছেন, সুকান্তবাবুও বলেছেন, সবাই বলেছে আমার যোগদানটা ছিল আনকন্ডিশনাল। আমি কোনো কন্ডিশন নিয়ে দলে আসিনি। আমার একটাই কন্ডিশন ছিল, এই সরকারকে উৎখাত করতে হবে, এবং তাই সেই উৎখাত করার যে লড়াই, সেই লড়াইয়ে আমার জন্য একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে ভূমিকা থাকে। আমি তো আমার কাজ করে যাচ্ছি। আমি ব্যারাকপুর লোকসভা কনস্টিটিউয়েন্সিতে ম্যাক্সিমাম এফোর্ট দিচ্ছি, সেখানে অর্জুনবাবুর সাথে থেকে কাজ করছি। আমার প্রার্থী হতে না পারা নিয়ে আমার কোনো রাগ, অভিমান, দুঃখ, ক্ষোভ কোনোটা নেই, স্পষ্ট বলেছি। পার্টি যদি আমাকে বলে এটা বুথের দায়িত্ব নিয়ে কাজ করতে, আমি তাই করবো। আমি এখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার আমার একদম নেই, বিন্দুমাত্র নেই। আমি এসেছি শুধুমাত্র এই সরকারকে উৎখাত করার যে লড়াই, সেই লড়াইয়ের একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে নিজের ভূমিকা রাখতে। কিন্তু কৌস্তব, কোথাও কি মনে হয় না যে লোকসভা নির্বাচন 2024, বিশেষ করে গেরুয়া শিবিরে আসার পর কৌস্তব বাগচির একটা জায়গার দরকার ছিল? সেটা যদি পার্টি মনে করে পার্টি করবে, এখানে আমি তো দলের ঊর্ধ্বে নই। আমি আমার কথাগুলো বারংবার যেভাবে বলার, আমি বরঞ্চ ভারতীয় জনতা পার্টিতে এসে একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমার বক্তব্যগুলো নিয়ে কেউ সেখানে ছুরিকাছি চালাবেন। মানে কংগ্রেসের দম আটকে যাচ্ছিল? দম আটকানোর বিষয় নয়, কংগ্রেসে আমি যতদিন করেছি আমার দম আটকানোর হিম্মত কোনো কংগ্রেসের নেতাদের নেই। কংগ্রেসের সঙ্গে দূরত্বটা, রাজ্য প্রদেশ কংগ্রেসের সঙ্গে দূরত্বটা বাড়লো কি করে? কৌস্তব বাগচি ক্রমশ জনপ্রিয় হতে শুরু করলো টেলিভিশন চ্যানেলে,
তার বাগ্মিতার জন্য, এটাই কি একমাত্র না, কারণ? দেখুন একটা জিনিস তো অবশ্যই আছে, কংগ্রেস দলের এটা চিরাচরিত স্বভাব। সেটা হচ্ছে যদি কেউ যদি পাবলিক কাউকে যদি অ্যাকসেপ্ট করে, দলের মধ্যে কারোর যদি অ্যাকসেপ্টেন্স হয়, টেনে ধরার বরাবরের একটা রীতি। আমি সেটা নিয়েও কনসার্ন নই, আমি ওগুলো নিয়ে বিন্দুমাত্র কনসার্ন নই। কিন্তু দলের যে একটা ডুবিয়া স্ট্যান্ড, একটা দুমুখ নীতি নিয়ে চলা, এই রাজ্যে তৃণমূলকে বলবো চোর, দিল্লিতে গিয়ে বলবো ভদ্রলোক, এখানে তৃণমূলকে বলবো ডাকাত, দিল্লিতে ব্যাঙ্গালোরে গিয়ে বলবো আহারে এদের মতন তাহলে এরা বাম এবং কংগ্রেস বামেদের একই অবস্থা। না, তাদের তাহলে রাজনৈতিকভাবে দেউলিয়াপনা বা রাজনৈতিকভাবে বেআব্রু হয়ে যাওয়ার একটাই কারণ, একদিকে ভারতীয় জনতা পার্টিকে শত্রু বলা এবং আরেকদিকে তৃণমূলকে শত্রু বলা, মানে শত্রুকে আইডেন্টিফাই না করতে পারা, শনাক্ত না করতে পারা। আমি বলছি এই রাজ্যে, আমি তো রাজ্য রাজনীতি নিয়ে আমার ধ্যান জ্ঞান সবটাই হচ্ছে রাজ্যের রাজনীতি নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এখানে তো কংগ্রেস একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড নিতে পারতো। কংগ্রেস তো বলতে পারতো যে এখানে আমরা তৃণমূল বিজেপি দুজনের বিরুদ্ধে লড়াই করবো, সেটা তো কংগ্রেস করেনি। এখানে অধীরবাবু কংগ্রেসের সেন্ট্রাল কমিটি বা ওয়ার্কিং কমিটির মেম্বার, অধীরবাবু একটা টেলিভিশন শোতে বসে পুকুর নদী বুঝিয়ে দিলেন, যেখানে বাংলার কংগ্রেস কর্মীরা মার খাচ্ছে, মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, দিনের পর দিন কংগ্রেসকে টুকরো যেটা তুমি বলছিলে, প্রথমেই তুমি একটা কথা বললে, তৃণমূলের কংগ্রেসকে ভাঙানোটা কিন্তু আজ থেকে শুরু নয়। 2001 সালে আমরা জানি কংগ্রেসের কতজন সিটিং এমএলএকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মানার জন্য প্রার্থী করা যায়। 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 1 এমপির দল ছিল, কংগ্রেস 6 এমপির দল ছিল। 9 সালে যখন জোট হলো, কংগ্রেস লড়লো 14টা আসনে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়লো 28টা আসনে। কোন পাটিগণিত, কোন অ্যারিথমেটিক ভগবান জানে, আমি জানি না। 2011 সালে সেই একইভাবে কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে, এবং তারপরে যেটা হওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে অস্বীকার করলেন এবং জোট সরকার থেকে কংগ্রেস বাধ্য হলো বেরিয়ে যেতে। তারপরে আবার সেই রিপিটেশন 2021 সালে এই নির্বাচনের ফলাফল হওয়ার পরে আবার কংগ্রেসের মনে হলো তৃণমূলের হাত ধরতে হবে, শুধুমাত্র নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর জন্য, শুধুমাত্র কোনো একজন ব্যক্তির ইমেজ ব্র্যান্ডিং করার জন্য, কারোর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে সাকার করবার জন্য, নীতি নৈতিকতা বিসর্জন। তবে 2009 সালের আগের অংশে একটু ফিরে যাবো, কৌস্তব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে সিপিআইএম এর সবচেয়ে বড় ক্ষতি হয়ে গিয়েছিল অনিল বিশ্বাসের অকালে চলে যাওয়া। কোথাও প্রিয়রঞ্জন দাশপুঞ্শীর যে একটা বিরাট শূন্যতা, সেটা বঙ্গ কংগ্রেস, মানে প্রিয়রঞ্জন দাশপুঞ্শী কেন্দ্রীয় নেতৃত্বেই ছিলেন, কিন্তু বঙ্গ কংগ্রেস, প্রদেশ কংগ্রেস সেই শূন্যস্থান পূরণ করতে পারেনি, অর্থাৎ কোনোদিন পারেনি। প্রিয়বাবুর যে অভাব, সেটা কংগ্রেস কোনোদিনই সেই শূন্যস্থান পূরণ করতে পারেনি। ইনফ্যাক্ট সোমেনবাবুর একটা সময় দল ছাড়া এবং পরবর্তীকালে সোমেনবাবুর চলে যাওয়াটা, এটাও কংগ্রেসের জন্য বিশাল বড় একটা ক্ষতি। ওই মাপের নেতা কংগ্রেসের কেউ আসেনি। অধীরবাবু বড় নেতা অবশ্যই, কিন্তু অধীরবাবুর বরাবর ধ্যান জ্ঞান তার নিজের কনস্টিটিউয়েন্সির বাইরে ছিল না। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কি ব্যক্তিগত সংঘাতে জড়িয়ে পড়লো কৌস্তব? সংঘাত নয়, অধীরবাবু আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। আমি অধীরবাবুর সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছি। তবে আমার যেটা মনে হয়েছে, অধীরবাবু সমস্যাটা নয়, কিছু ব্যক্তি বিশেষ একটা কোটারি তৈরি হয়ে গেছিল অধীর চৌধুরীকে ঘিরে, যারা ওনাকে ভুল বোঝানো। কারণ অধীরবাবু কলকাতার রাজনীতি বা বাংলার রাজনীতি নিয়ে বেশি আগ্রহী নন, এটা আমি খুব স্পষ্টভাবে বলছি। বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে গোটা বাংলার কংগ্রেসকে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা, এটা আমি কেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা, কিন্তু এই রাজ্য রাজনীতিতে অধীরবাবু একটা স্বতন্ত্র জায়গায় আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। সেটা থাকতে পারে। অধীরবাবু দীর্ঘদিন ধরে এমপি হয়েছেন, দীর্ঘদিন ধরে দলের নির্বাচনে টিকিটে জিতেছেন, তো সেই জন্য ওনার একটা আলাদা ভাবমূর্তি আছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটাও সাথে সাথে মানতে হবে, অধীরবাবুর সভাপতিত্বেই কংগ্রেসের সব থেকে বাজে অবস্থা কিন্তু হয়েছে। অধীরবাবু যবে প্রেসিডেন্ট হয়েছেন এবং অধীরবাবু যে কদিন দায়িত্ব নিয়ে কাজ করেছেন, এখন দেখুন কংগ্রেসের এর থেকে দুরবস্থা পশ্চিমবঙ্গে কোনোদিনও হয়নি। এটা এবারের নির্বাচনে জোট হয়েছে। কুসুমবাবু, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন নীতি নৈতিকতার কথা। আপনি অধুনা যে দলে গিয়েছেন, তাদের নীতি নৈতিকতা সম্বন্ধে আপনার কি ধারণা? কারণ আমরা দেখেছি অজিত পাওয়ার বা হিমন্ত বিশ্ব শর্মা বা ব্রিজভূষণ শরণ সিং, এরকম একাধিক নাম আছে সামনে। তাদের ক্ষেত্রে নীতি নৈতিকতাকে নিয়ে বিজেপির ভাবনা কি? আপনি তো খুব অল্পদিন গিয়েছেন, নিশ্চয়ই এই ভাবনাটা ভেবেও গিয়েছেন। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির যেই ধরনের কার্যকলাপ তাদের মধ্যে দেখেছি, এখানে জিরো টলারেন্স। সেখানে হচ্ছে যদি কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেটা অটোমেটিক্যালি এজেন্সি আছে, কোর্ট আছে সেগুলোকে করার জন্য। সাথে সাথে এটাও আপনাকে মানতে হবে যে এই সরকারের আমলেই কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার কাছে ভারতীয় জনতা পার্টি মাথা নোয়ায়নি। দুজন সিটিং চিফ মিনিস্টার এই মুহূর্তে জেলে।
আপনি হয়তো বলবেন যে তারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমি জিনিস শুধু বলে নিই, দুজন সিটিং চিফ মিনিস্টার এই মুহূর্তে জেলে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মাত্র 3% পলিটিশিয়ানসদের ইডির আওতায় আনা আছে, তদন্তের আওতায়। একজনও বিজেপি লিডার আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সারা ভারতবর্ষে কোনো এলাকাতে একজনও বিজেপি লিডার নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই এবং যার বিরুদ্ধে ইডি অভিযান করেছে? না, আমি আপনাকে স্পষ্টভাবে একটা কথা বলছি, আপনি কোনো জায়গায় দেখতে পারবেন না পশ্চিমবঙ্গের মতন অবস্থা। পশ্চিমবঙ্গে এখানে যেভাবে কোনো নেতাকে আড়াল করা হয়, আপনি এখানে কোনো এজেন্সি যাচ্ছে, মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ধর্নায় বসে পড়ছে, বা ধরুন সেন্ট্রাল এজেন্সি আসছে, ইডি সিবিআইয়ের উপর আক্রমণ হচ্ছে, বা ধরুন এখানে তো কোনো কিছু করতেই দেওয়া হয় না। পুলিশ আজ অব্দি, আজকে পশ্চিমবঙ্গে ইডি সিবিআইয়ের প্রয়োজন কেন পড়ছে? এই সমস্ত চৌর্যবৃত্তিগুলো যদি পুলিশ ধরতো তাহলে কি ইডি সিবিআইয়ের প্রয়োজন? সঞ্জু যে প্রশ্নটা করছে এটা তো খুব গুরুত্বপূর্ণ কোথাও, যে কৌস্তব দেখো, দুজন মুখ্যমন্ত্রী এখন দুর্নীতির দায়ে জেলে আছেন। প্রশ্নটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে এরকম অনেক বিতর্কিত কোট আনকোট যাদের অনেক কিছু প্রমাণ আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তারা এখন বহাল তবিয়েতে বিভিন্ন পদে রয়েছেন, ক্ষমতায় রয়েছেন, এবং অদ্ভুতভাবে যে কথা তৃণমূলও বারবার করে বলছে, এ রাজ্যে প্রচার করছে যে ওয়াশিং মেশিনে ধোলাই করে সাফা হয়ে যাচ্ছে। আমি এখানে একটা কথা বলবো, যারা এই কথাগুলো বলছেন তারা কোর্টে যাচ্ছেন না কেন? আমরাও তো পশ্চিমবঙ্গে যারা বিচার পাইনি বলে কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। এই যে ইডি সিবিআই গুলো পশ্চিমবঙ্গ হচ্ছে বলে বিজেপির সুমোটো ইনভেস্টিগেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের সুমোটো ইনভেস্টিগেশন নয়। যারা বড় বড় কথা বলছেন তারা কোর্টে যাচ্ছেন না কেন? কোর্টে গেলেই তো কোর্ট তো অর্ডার দিতে পারে সিবিআই ইডির, সেই ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাইন্ডিংসও থাকে না। যারা এই কথাগুলো বলছেন শুধুমাত্র রাজনীতি করছেন। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা তো এই জিনিসগুলো দেখেছি, কারণ রাজ্য পুলিশ তো এদেরকে ধরেওনি বা কিছু করেনি। কোর্টে ইন্ডিপেন্ডেন্টই মামলা হয়েছে, কোর্ট অর্ডার দিয়েছিল বলে সিবিআই ইডি হয়েছে। আমি বলছি যারা এই কথাগুলো বলছে বিজেপির নেতাদের বিরুদ্ধে যান না কোর্টে। আমি সঞ্জুর প্রশ্নের ঠিক সুর টেনেই একটা কথাই বলবো, আমরা কি তাহলে ধরে নেব এটা যে কৌস্তব বাগচি জাতীয় রাজনীতি নয় বঙ্গ রাজনীতির পরিপ্রেক্ষিতে যেভাবে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল তার, সেখানে ভারতীয় জনতা পার্টি ছাড়া তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার আর কোনো বিকল্প দল না থাকার জন্যই সে ভারতীয় জনতা পার্টিতে এসছে। পশ্চিমবঙ্গের রাজনীতি যেহেতু তার প্রধান বিষয় পশ্চিমবাংলার রাজনীতি, সেজন্যেই সে এসেছে ভারতীয় জনতা পার্টিতে। আমরা কি এইভাবে ব্যাখ্যা করতে পারি? আমি দল পরিবর্তন করেছি, কিন্তু দল পরিবর্তন করার অন্যতম কারণগুলোর মধ্যে কিছু কিছু জিনিস তোমাকে বলি ঋতুদা। এই যে চাকরি প্রার্থীদের মঞ্চগুলো দেখছো, এগুলোই প্রথম থেকে এদের সাথে জড়িত। এদের চোখের জলগুলো আমি দেখেছি, দিনের পর দিন ওদের মঞ্চে গিয়ে দেখেছি একটা বাচ্চাকে কোলে নিয়ে এসে একজন মা দিনের পর দিন সকাল থেকে সন্ধ্যা অবধি বসে আছে, রোদ ঝড় জল উপেক্ষা করে। বাড়িতে দুমুঠো অন্যের সংস্থান নেই, সকাল থেকে সন্ধ্যা অবধি বসে আছে কি একটা চাকরির আশায়। তারা কেন আন্দোলন করছে? তাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, সরকার একটা গভর্নমেন্ট স্পন্সার্ড একটা দুর্নীতি হয়েছে এবং তারা সেটাকে নিয়ে আন্দোলন করছে। আমি দল পরিবর্তন করেছি কারণ আমি দেখেছি পশ্চিমবঙ্গে বহু জায়গাতে, আর সন্দেশখালী তো আজকে একটা আলে বেরোচ্ছে, জায়গায় জায়গায় মহিলাদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠিত হয়েছে। একটা দল নেই যারা এই কথাগুলো বলেছে। শুভেন্দু অধিকারী তো বিরোধী দলের নেতা হয়েছেন 2021 সালের পর। কংগ্রেসকে তো মানুষ এই সুযোগ দিয়েছিল 2016 সালে। আব্দুল মান্নান কংগ্রেসের নেতা ছিলেন, বিরোধী দলনেতা হয়েছিলেন, কি করেছেন? শুভেন্দুবাবু যে 2016 থেকে 21 কোনো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি। শুভেন্দুবাবুর মতন যে অগ্রণী ভূমিকা কোথায় দেখা গেছিল আব্দুল মান্নানের? কিন্তু এটাও তো অস্বীকার করতে পারবো না, আব্দুল মান্নান এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কেসের জন্যই তো আজকে এতটাই। আব্দুল মান্নানের এখানে কোনো বিষয় নেই, আব্দুল মান্নান একজন পিটিশনারে শুধুমাত্র করেছেন। আব্দুল মান্নানের কি অবদানটা ছিল সেই সময়তে? শুধুমাত্র কোর্টে একটা মামলা করে দিলে হয়ে গেল? শুভেন্দুবাবু তো কোর্টেও লড়াই করছেন, মাঠেও লড়াই করছেন। আব্দুল মান্নান শুধুমাত্র 16 থেকে 21 একজন অপোজিশন লিডার ইজ গেটস দি র্যাঙ্ক ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ এ ক্যাবিনেট মিনিস্টার। এই সুযোগ সুবিধাটা ভোগ করা যারা কিচ্ছু করেন। আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কংগ্রেসের লোকেরা যান কিচ্ছু করেন, এবং করেনি বলেই তার চাপদানি কনস্টিটিউশন দেখুন একজন বিরোধী দলনেতা রাজ্যের তৃতীয় হয়েছিল। আমি এই জায়গা থেকেই তোমাকে বলছি ঋতুদা, যে কংগ্রেসের উপরে মানুষ তো একটা সময় আস্থা রেখেছিল। 16 সালে কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছিল, সেই সুযোগটা কংগ্রেস কাজে লাগাতে পারলো না কেন? তার অন্যতম কারণ হচ্ছে নীতি নৈতিকতার জায়গায় যদি ধোঁয়াশা থাকে, মানুষের কাছে যদি একটা কনফিউশন থাকে, একটা ক্লাউড অফ সাসপিশন থাকে, যে তুমি এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছো কিন্তু তোমার নেতারা তো তৃণমূলকে। আমি বলছি ঋতুদা, আমি তো কংগ্রেসে থেকে তোমাকে বলছি, আমার বহু কেন্দ্রীয় নেতাদের সাথে আমার অত্যন্ত ভালো সুসম্পর্ক ছিল।
তৃণমূলকে এই রাজ্যের কংগ্রেসের আউটফিট বলে মনে করে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দেবেন এখানে কংগ্রেসের নেতাদের কথাও গ্রহণযোগ্য হবে না। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এখানে তৃণমূল কংগ্রেসকে তাদের রিজিয়নাল আউটফিট বলে মনে করে, সেখানে এই কংগ্রেস দলের থেকে কী লড়াই করা যাবে? আমি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আমি চিন্তিত, আমি পশ্চিমবঙ্গের বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে চিন্তিত। আর কোন কংগ্রেসটা, যেই কংগ্রেসটা দিনের পর দিন সিপিএমের কাছে মারকে, সিপিএমের কাছে কংগ্রেসের হাজারে হাজারে কংগ্রেসের কর্মী খুন হয়েছে দিনের পর দিন, সেই সিপিএমের সাথে বললো 2016 সালে জোট, তাও কংগ্রেসের কর্মীরা বুকে পাথর চাপা দিয়ে জোট করলো। আবার বলছে 21 সালে 24 সালে তৃণমূলের সাথে জোট। আমি বলছি যে একটা রাজনৈতিক দলে তো ন্যূনতম একটা স্ট্যান্ড থাকবে। তোমাকে আমি 2001 সাল থেকে দেখাতে থাকি, 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করলেন, আবার 1 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট, 4 সালে জোট হলো না, 6 সালে হলো না, আবার 9 সালে 11 সালে আবার সেই মমতা ব্যানার্জির হাত ধরে জোট, আবার 2016 সালে সিপিএমের সাথে জোট, আবার 21-এ সিপিএমের সাথে জোট, আবার 24-এ তৃণমূল। আমি বলছি কোথাও তো একটা পলিটিক্যাল স্ট্যান্ডের জায়গা থাকে। তাহলে কি কৌস্তব আমরা ধরে নিতে পারি যে এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধাচরণ করতে হলে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো প্ল্যাটফর্ম নেই? দ্যাট ইজ দি অনলি প্ল্যাটফর্ম। যারা লড়াই করছে আপনি যদি দেখেন এই মুহূর্তে, মানে সবাই যদি আপনারা দেখেন, ঋতুদা বিষয়টা কি, এই মুহূর্তে একটা লোক বুকে হাত রেখে বলুক তো যে ভারতীয় জনতা পার্টি ছাড়া কে এখানে পশ্চিমবঙ্গে লড়ছে? আমি কংগ্রেস এতক্ষণ বললাম, তবে সিপিএম এর কথা এবারে বলি। সিপিএমের যে এত লোকজন এখানে গড়ার শিরা ফুলিয়ে চিৎকার করছে চোর ধরো জেল বড়ো, চোর ধরো জেল বড়ো, তাদের কাকা জ্যাঠাটা বুকে টেনে নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিপিআইয়ের নেতা ডি রাজা বুকে টেনে নিচ্ছে। এখানকার সিপিআইয়ের একজন নেতা সৈকত গিরি আমার খুব ভালো বন্ধু, সেটা নিয়ে প্রতিবাদ করেছিল। তারপরে তোমার এই আরেকজন আছে ওদের রাজনীল বলে, ও এআইএসএফ করতো, ও তো প্রতিবাদ করেছিল, দল থেকে তাদেরকে কথা বলা হলো, শোকজ করা হলো। এগুলো কেউ মানতে পারে না। অবশ্যই আমি একটু রাজনীতি থেকে অন্য জায়গায় যাচ্ছি। তোমার খুব সুন্দর তেরোঙা সমস্ত উত্তরীয়গুলো ছিল, এখন এতেও লাগছে বেশ, ওগুলো আছে না ফেলে দিয়েছে? সবই আছে, এখানেও যে তেরঙ্গা তৈরির কোনো ব্যাপার নেই সেরকম ব্যাপার না। যেখানে যেমন আজকে যেমন রামনবমীর একটা সভা ছিল, সেখানে ওই মিছিলে সেখানে পড়িয়ে দিই। এতদিন কংগ্রেসে ছিলে, হ্যাঁ, এবার রামনবমীর বোধহয় একটা আলাদা তাৎপর্য পেয়েছো। না, আমি কংগ্রেসে থাকাকালীন যে রামনবমীর শোভাযাত্রায় যাইনি এরকম কোনো ব্যাপার না। আমার যেখানে বাড়ি ব্যারাকপুরে, সেখানে হনুমান মন্দিরে দীর্ঘদিন ধরে রামনবমীর শোভাযাত্রা, পুজো আর্চা সেগুলো বরাবর করেছি, এটা অন্যতম কিছু। অবশ্যই তোমার আমি একটা কথা বলি তোমাকে ঋতুদা, এই যে একটা জিনিস যে কংগ্রেস করা মানেই যে কোনো ধর্মীয় আচার আচরণ করা যাবে না, এইটা কংগ্রেস, এটা কিন্তু আমার বা তোমাদের দোষ নয়, এটা কংগ্রেসই এটাকে এমনভাবে করে দিয়েছে। কংগ্রেস মানে যে হিন্দু ধর্ম বিরোধী পার্টি, এটা না একটা লেবেল করে দিয়েছে, এবং এটার জন্য কংগ্রেস দায়ী। যে রাজীব গান্ধীর সময় রাম মন্দিরের ওই তালা খোলা নিয়ে যেই সমস্ত বিতর্ক বা যেই জিনিসগুলো হয়েছিল, সেই কংগ্রেস আজকে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, কংগ্রেসের সেই নিয়ে কোনো বক্তব্য নেই। তো সেইখানেই তো কংগ্রেস নিজেকে নিজেই একটা হিন্দু ধর্ম বিরোধী পার্টি বলে দিয়েছে, নিজেকে নিজেই এস্টাবলিশ করে। শীর্ষ নেতৃত্ব ভোটের আগে সমস্ত মন্দিরে যাচ্ছে। আমি একটু স্টাইল স্টেটমেন্টে চলে যাই। আপনি যখন কংগ্রেসে ছিলেন তখন মানে আপনি বলেছিলেন যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারছেন ততদিন আপনি মাথায় চুল রাখবেন না। তো সেই প্রতিজ্ঞাই কি পূর্ণ করতে বিজেপিতে? দেখুন, মাথায় তো চুলটা রাখতে হবে আমাকে, তো আজীবন তো মাথা ন্যাড়া করে ঘুরতে পারবো। আমার সাথে কংগ্রেস দলে থাকাকালীন আমি দেখেছি যে বিভিন্ন সময় আমার সাথে বিমাতৃসুলভ আচরণ হয়েছে। আমি অন্য অতীত ইতিহাসে যাচ্ছি না, আমি লাস্ট বলছি, এআইসিসির একটা তালিকা বেরিয়েছিল, 88 জনের তালিকা, চাকর বাকররা সব জায়গা পেয়ে গেছিলেন, যাদেরকে কেউ কোনোদিন পশ্চিমবঙ্গে কেন তাদের পাড়ার লোকেরা চেনে না। এমন এমন লোকজন এবং এমন এমন লোক আছে যারা এলাকায় তৃণমূল করে, তারাই এআইসিসির মেম্বার হয়ে গেছিল, আমি হইনি। আমি সেটা নিয়ে আমার ক্ষোভ ব্যক্ত করেছিলাম, খারাপ লেগেছিল, নিজের একার জন্য বলিনি, দলের অনেক ডিজার্ভিং নেতারাও সেখানে জায়গা পায়নি, কিন্তু আমি সেই সময় দল ছাড়িনি। আমি যখন তৃণমূলের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, দলের মুখপাত্র পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো, আমি কিন্তু তখনও দল ছাড়িনি। আমি বারংবার দলের মঞ্চে থেকে দলের ভেতরে বাইরে বারংবার এই কথাগুলো তুলে ধরেছি। তারপরে যখন দেখলাম দল আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা শুরু করলো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলা শুরু করলো, আমার বাড়ির মা বাবা, আমার বাড়ির সকলকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা শুরু করলো, এমন শুরু করলো আমার বাড়ির পোষ্যটাকে পর্যন্ত ছাড়েনি, তাকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলা শুরু করলো। তো সেই ক্ষেত্রে কোথাও একটা দল, যেই দলটা আমি হাফ প্যান্ট পরা বয়স থেকে করেছি, আমার কংগ্রেসের সাথে আজকের সম্পর্ক নয়,
আমার কংগ্রেসের সাথে 2003-4 সাল থেকে আমার সম্পর্ক। অবশ্যই বিরোধীরা অনেকে বলতেন বাচ্চা পাওনি। হ্যাঁ একদম, আমার দলের লোকেরা আমাকে সেই নামকরণটা করেছিল বাচ্চা গো। বিজেপিতে থেকে মনে হচ্ছে এখন মাথায় চুল রাখা যাবে, যদিও অল্প অল্প দেখুন এই রাজ্যে যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা একমাত্র ভারতীয় জনতা পার্টিকে দিয়েই সম্ভব, কারণ লড়াইটা একমাত্র তারা করছে। আপনি একটা মুখ খুঁজে দিন তো কারা লড়াই করছে। আপনাদের লড়াইও তো সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। সন্দেশখালিতে কারা লড়াই করেছে? কোর্টে শুভেন্দু অধিকারীকে পুলিশ আটকে দিয়েছে, কোর্টে অর্ডার নিয়ে ঢুকেছে, বারংবার গেছে। কারা গেছে? বাদবাকি কংগ্রেস সিপিএম শুধু ছবি তুলতে গেছে। এই চাকরি প্রার্থীদের আন্দোলন কোথায় দেখা গেছে? এই তো কদিন আগে চাকরি প্রার্থীদের আন্দোলনের উপর লাঠি চললো, পুলিশ গ্রেপ্তার করলো, আমি গেছি, দলের তরফ থেকে নির্দেশে আমি গেছি, তাদের জামিন করিয়েছি। এবং বিভিন্ন সময় তাদের সমস্ত দিক থেকে আমরা যেভাবে পাশে দাঁড়ানোর কথা আমরা সমস্ত, শুধু এতে নয়, যেখানে যেখানে অসুবিধা, যেখানে যেখানে গন্ডগোল, পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলকে দেখা যাবে না, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা অন্যান্য নেতৃত্ব যারা আছে তারা যেভাবে রাজ্যের মানুষের হয়ে কথা বলছেন, সরকারের বিরুদ্ধে কথা বলছেন। কোথায় কথা বলছে কে? কোথায় কে কথা বলছে? না অধীর চৌধুরী, না মোহাম্মদ সেলিম, সবাই সবার নিজের কনস্টিটিউয়েন্সি নিয়ে ব্যস্ত। তারা মনে করছে ওই কনস্টিটিউয়েন্সি নিয়ে থাকলেই হবে, বাকি গোটা রাজ্য গোল্লায় যান। টিকিটা কি আপনার নতুন স্টাইল স্টেটমেন্ট? না অ্যাকচুয়ালি আমি যখন মাথা ন্যাড়া করেছিলাম, বাড়িতে কিছু বয়স্ক মানুষজন থাকে, তাদের একটা ছিল, যেহেতু আমি হিন্দু ধর্মের এবং ব্রাহ্মণ বাড়ির ছেলে, এবং সেখানে একটা টিকি অল্প হলেও রাখতে হয়। তো তারপরে ওই টিকিটা রেখে আলটিমেটলি ওটা বড় হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে নিজেরও মনে হলো এটা রাখলে ভালো লাগছে, বা এর বাইরে আর কিছু না, ওটা আলাদা করে কোনো করে তাৎপর্য নেই। বঙ্গ রাজনীতিতে কিন্তু স্বাধীনতার পর আমরা কোনো রাজনীতিবিদকে দেখিনি টিকি আছে। সেক্ষেত্রে কিন্তু রুবি যে আমি তোমাকে একটা কথা বলি, এই জিনিসও খুব কম দেখা গেছে। অনেকে এর আগে অনেক প্রতিজ্ঞা করেছে, অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা অনেক সময় মাথা ন্যাড়া করে বলেছে এই না হলে করবো না, কিন্তু এটা কেউ কন্টিনিউয়াসলি করেনি। এটার জন্য সাধুবাদ। এইটুকু তোমাকে বলতে পারি ঋতুদা, আমার 1 বছরের উপর হয়ে গেল এখনো করিনি। এবং যতদিন আমি আমার কথা যতদিন না অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হচ্ছেন, ততদিন আমার মাথার অবস্থাটা আমি দেখলাম তো রুমসুমের খুব চিন্তা রয়েছে যে গজাবে নাকি। আমাকে বলছিল সবাই যে কৌস্তবকে চুলে বেশ গজাবে তো অবশ্যই, কারণ এই ছেলেমেয়েগুলো যারা আন্দোলন করছে তারা সারা জীবন বেকার থাকবে না। সন্দেশখালীর মা বোনেরা সারা জীবন চোখের জল ফেলবে না। গোটা বাংলার মানুষ চিরকাল হাহাকার করবে না। এই বাংলাতেও সুশাসন আসবে, এই বাংলাতেও বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে, এই বাংলাতেও যারা ধর্ষিত হয়েছেন, যাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, তারাও সুবিচার পাবে। সমস্তটা হবে। কোনো কিছু স্ট্যাটিক নয়, এভরিথিং ইজ ডাইনামিক। এটা সোসাইটির নিয়ম, এটা সমাজের নিয়ম। আমার তো মনে হচ্ছে কেন জানি এখন তো অনিল বিশ্বাস নেই, যাকে সিপিএম এর চাণক্য বলা হতো। একসময় তৃণমূলে বলা হতো তৃণমূলের চাণক্য হচ্ছেন মুকুল রায়। পরে ভারতীয় জনতা পার্টিরও অনেকে বলতেন, তিনি যখন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ 5 বছর আগে লোকসভা নির্বাচনে তিনি যখন ছিলেন। আমার তো কেন জানি মনে হচ্ছে যে টিকিটা এটাই বোধহয় কোথাও প্রতীক হিসেবে দাঁড়াচ্ছে, কৌস্তব নতুন চাণক্য হয়ে উঠছে বঙ্গ। না আমি এখনো সবার কাছে আমি অনেকটাই ছোট বয়সে, এবং আমি সবার কাছ থেকে শিখি। আমি ভারতীয় জনতা পার্টিতে এসে দেখো, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই, আমি যে রাজনৈতিক দলে ছিলাম সম্পূর্ণ ঘরানাটা আলাদা। আমি যদি এখন তোমাকে বলি যে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের খুব আর্ডেন্ট ফলোয়ার, এটা তুমি জানো খুব ভালো করে। তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ধরো এখন কেউ যদি বেনারস ঘরানা থেকে, এখন কেউ যদি কমপ্লিটলি এখন কোনো ডিফারেন্ট জয়পুর ঘরানাতে চলে যায়, তো সম্পূর্ণ ঘরানাটা তো আলাদা। তো আলটিমেটলি নতুন ঘরানাতে গেলে রাজনৈতিক শিক্ষাটা হয়তো এক থাকে, কিন্তু ঘরানার কিছু আলাদা নিয়ম কানুন আদব কায়দা থাকে। তো আমি এখানে অনেক কিছু শিখছি, বহু মানুষজন বা অনেক চিন্তাধারা। আমি তোমাকে একটা জিনিস বলি, আমি কদিন আগে কেশব ভবনে গেছিলাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সদর দপ্তরে আমাকে ইনভাইট করেছিল তাদের এই স্বস্তিকা বলে একটি পত্রিকায়। আমার একটা ধারণা ছিল যে এই স্টেট আর নেশন, সেটাকে নিয়ে যে আমার চিন্তা ভাবনা, আমি ওই বক্তৃতাটা শোনার পর, সেটা নিয়ে পড়াশোনা করার পর, এখন আমার স্টেট আর নেশন এই যে এই থিওরির বিষয়টা, এটা এখন আমার মধ্যে একটা অন্যরকম আমাকে ভাবাচ্ছে বিষয়গুলো নিয়ে। তো আমি শিখছি ঋতদা, এখানে নতুন আমি চাণক্য বাণক্য কিছু না, একজন নবীশ হিসাবে অনেক কিছু শিখছি। গান্ধীজিকেও নতুন করে নিশ্চয়ই পড়তে হচ্ছে, কংগ্রেসি গান্ধীজি আর এখন দেখুন, আমি গান্ধীজি, ইন্দিরা গান্ধী, নেহেরু কংগ্রেসে থাকাকালীনই প্রোস কনস দুটোই পড়েছি। আমি কংগ্রেসে থাকাকালীন একটা কথা বলতাম, দলের লোকেরা আমার দিকে খুব টেড়া চোখে তাকাতেন। এই কথাটা আমি আপনাকে বলছি, এটা তোমাকে বলছি ঋতদা, এটা অরুণাবদাও বউ। অরুণাবদাকে যদি কোনো সময় এটা ইন্টারভিউ করো, জিজ্ঞেস করবে, অরুণাবদা এই কথাটা বলে যে পোস্ট ইন্দিরা গান্ধী পিরিয়ড কংগ্রেসের সর্বনাশ হয়েছিল।
এটা আমি কংগ্রেসে থাকাকালীন দলের মধ্যে বহুবার বলতাম, যার জন্য অনেক লোক আমার চোখের দিকে টেরা চোখে তাকাতো। এখন কি নাথুরাম গডসে? না, আমি এই জায়গাটা একটু বলে নিই। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী কংগ্রেসের, যখন ইন্দিরা গান্ধী এরা শুরু হওয়ার আগে কংগ্রেসের যে একটা কালেকটিভ ডিসিশন মেকিং একটা যে ম্যানেজমেন্ট ছিল, যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে গুরুত্ব, একটা সময় আমরা জানতাম কামরাজ সাহেব তারপরে অতুল্য বাবুরা কোনো ধমকালে ইন্দিরা গান্ধীকে সেটাও মাথা নিচু করে সহ্য করতে হতো, তার কথা মানতে হতো। কিন্তু পরবর্তীকালে পোস্ট ইন্দিরা পিরিয়ড যেটা দেখা গেছিল, যে একটা ওয়ান ম্যান পার্টি হয়ে দাঁড়ানো, তো সেইটা কিন্তু আমি কংগ্রেসে থাকাকালীন বলতাম। আর তুমি যেটা বলছো ঋতদা, নাথুরাম গডসে বলো বা বীর সাভারকার বলো, এগুলো না সব কিছু বিভিন্ন বিভিন্ন ডাইনামিক্স আছে। আমরা ধরো একটা কংগ্রেস করার সময় একটা একটা ব্রড মাইন্ডেড চিন্তাভাবনা, তো আমরা তো ওয়ান আইড একটা ঘোড়াকে যেরকম বেঁধে দেওয়া হয়, আমাদের কাছে গডসে সাভারকার খুব খারাপ। এটা বোথ সাইড অফ দি স্টোরি আমরা তখন অবধি, যতক্ষণ না অবধি দেখবো। এই যে আজকে সাভারকারের কথা যদি এখন কেউ বলে, বীর সাভারকারের কথা কেউ বলে, স্বয়ং ইন্দিরা গান্ধী ওনাকে বীর সাভারকার বলে লিখতেন। তো সেটা নিয়ে যখন কংগ্রেসের লোকেরা এখন সাভারকারকে গালিগালাজ করে, সেটা কি মানা যায়? আমি কংগ্রেসে থাকাকালীনও বলেছি বীর সাভারকারকে ইন্দিরা গান্ধী স্বয়ং বীর বলে আখ্যা দিতেন, তাহলে আমরা এখন সাভারকারকে বলবো সে গালাগাল দেবো? ভারতবর্ষের ইতিহাসটা কোথাও একটা দীর্ঘকালীন কংগ্রেসের শাসন তো চলেছে। হিস্ট্রি কাউন্সিলটা বরাবর হিস্ট্রি কাউন্সিলটা কংগ্রেসের যত না দাপটে ছিল, তার থেকে বেশি কমিউনিস্ট লোকজনদের বেশি দাপট ছিল। তো ইতিহাস অনেক ক্ষেত্রে বিকৃত, এখনো তো বিকৃত, অবশ্যই বিকৃত। না, এখন তো গৌরিক শিবিরের এখন কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে। গৈরিক শিবিরে কাঠগোড়ায় না, ভারতবর্ষের ইতিহাসের অনেক কিছু অজানা তথ্য, সেগুলো সামনে আসা দরকার। এবং অনেক বিকৃত ইতিহাস আছে, সেই কুলুষিত যে বিষয়টা মানুষের মাথা যে কুলুষিত হয়ে আছে, এইটা অনেক ক্ষেত্রে এর একটা নবজাগরণ দরকার। এবং এটার মধ্যে অনেক কিছু নতুন জিনিস মানুষের জানা দরকার, যেগুলো দীর্ঘদিন ধরে ওই একটা দলের শাসন চলে আসা বা বেশ কিছু মানুষজন দীর্ঘদিন ধরে হিস্ট্রি কাউন্সিলকে যারা দাপিয়ে বসেছিল, তাদের থাকার ফলে সেই জিনিসটা হয়। মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে। সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার। যোগাযোগ করুন 9007956699। রাজনীতির বাইরেও তুমি একজন আইনজীবী, যে বিষয়টা যে ঠিক 1 বছর আগেই তোমাকে বটতলা থানা অ্যারেস্ট করেছিল এবং একাধিক নন ভেলেবল সেকশন তোমাকে দেওয়া হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে তুমি পুলিশের কতটা সাহায্য পেয়েছিলে বা সাহায্য পাওনি, কি বলবে? কারণ তুমি একজন আইনজীবী হিসেবে নিশ্চয়ই আগে থেকে পুলিশের সঙ্গে খুব ভালো সম্পর্ক। দেখো, আমি এই রাজ্যের নিচুতলার পুলিশদের কোনো দোষ দিই না। আর কে চায় বলো তো রাত্রির ঘুম নষ্ট করে 3টের সময় লোকের বাড়িতে এসে বিরক্ত করার? ওদের বেচারা কিছু করার ছিল না, ওপরতলা থেকে অর্ডার এসছে। আসলে আমি বিষয়টা না, আবার এটাও সত্যি কথা, আমি কোনো পুলিশ মহল থেকেই খবর পেয়েছিলাম যে এই জিনিসটা হবে। আমি যার জন্য অনেক রাত্রির অবধি জেগেছিলাম সেদিনকে। ফালতু ঘুমাতে যাবো, ঘুম নষ্ট করে উঠতে হবে, খুব বিরক্ত লাগে সেটা আমার। তা আমি সেদিনকে প্রায় রাত 2টো অবধি জেগে, আমি তার খানিকক্ষণ আগে মা বাবা প্রায় 12টার সময় ঘুমাতে গেল, তখনই বাবাকে বললাম বি প্রিপেয়ার্ড, কিছু একটা হবে, আমি খবর পেয়েছি। আর মা বললে সব বাজে কথা বলিস না। তা আমি তাও রাত্রি 2টো অবধি বসে চেম্বারে পড়াশোনা করছিলাম, খানিকটা বসে ওয়েব সিরিজ দেখলাম, দেখে টেকে আর দূর এখনও যখন আসছে না, আর হয়তো আসবে না, যা শুয়েছি। এই কাঁচা ঘুমটা নষ্ট, যেটা চাইছিলাম না সেটাই হলো। কিন্তু এই খবরটা কিন্তু আমাকে পুলিশেরই কোনো লোক দিয়েছিল, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আমাকে বলেছিল তোমাকে নিয়ে কিন্তু ওরা একটা খুব বড় কিছু প্ল্যান করছে। আমি কেন এটা শিওর হলাম? দেখো, ওরা যাকে ধরতে আসছে, আমি অন্যভাবে বলছি না, আমরা তো আইন পেশার সাথে জড়িত, পুলিশের এইটুকুন হয়তো মাথায় থাকা উচিত যে যাকে ধরতে আসছে তারা আইন কানুনের এই নুকস অ্যান্ড কর্নার্সগুলো জানবে। যখন তারা এলেন আমার বাড়িতে, বহু বিশাল একটা মনে লস্করি তৈবা জঙ্গি সংগঠনের কাউকে ধরতে এসছে, বিশাল পুলিশ টর্চ মারছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমার এগেন্স্টে চার্জেস কি, এফআইআর কপিটা কোথায়, রিটেন কমপ্লেনটা কোথায়, কিচ্ছু নেই তাদের। আমি যেটা জেনেছিলাম পরবর্তীকালে, যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে তারা যেটা করতে চেয়েছিল, এই যে এনডিপিএসের যে বার দেখছো না, আমার ক্ষেত্রে তো গাঁজাটা খুব একটা অ্যাপ্লিকেবল হতো না, শুনতেই হতো না। বলতো হাইকোর্টের অ্যাডভোকেট কোনো একটা পশ পার্টি থেকে ধরা পড়েছে, ওই 4-5 গ্রাম কোকেন পাওয়া গেছে, এইটা বলে তারা আমাকে ইমপ্লিকেট করত। এবং আমি এটা আগে থেকে জেনে যাবার সঙ্গে সঙ্গে আমি সেই রাত্রির বেলাতেই আমার সমস্ত যারা পলিটিক্যাল, আমার যারা দলীয় যারা কর্মী সেই সময় যারা ছিল, আমার ব্যক্তিগত বন্ধুবান্ধবরা, আমার লোকাল কিছু মিডিয়া বন্ধুবান্ধবদের আমি খুব আমি ধন্যবাদ জানাবো। আমি সবাইকে বলেছিলাম যে এরকম হবে, প্লিজ বি রেডি। সবাই কিন্তু এসছিল, এবং সেটা আসার কারণে পুলিশ কিছু করতে পারেনি। এটা তোমার মনে হয় না যে তাৎপর্যপূর্ণ বিষয়টা? রাত্রি 3টে থেকে 8টা অবধি আমার বাড়িতে বসে, আমি খারাপভাবে বলছি না, অন্তত 600 কাপ চা খেয়েছে, কিছু করার নেই। তাদের গাড়ি শুধু একবার বটতলা আপ ডাউন করেছে অন্তত 5 থেকে 6 বার,
কোনো কাগজ নেই, পত্র নেই, কিছু নেই। লাস্টে একটা কোথায় একটা রেড লাইট এরিয়া থেকে একটা লোককে ধরে নিয়ে গিয়ে তাকে একটা কমপ্লেন লেখাচ্ছে, কোনো মাথা নেই মুন্ডু নেই যার। একটা পুরুষ লোক, সে বলছে তার নাকি স্থূলতাহানি হয়েছে। মানে এই হচ্ছে তার কমপ্লেনটার তার সারাংশ। কি আর বলবো? তাহলে শেষমেশ বলতে পারো যে তোমার এই যে কানেকশনটা, পুলিশের সঙ্গে সম্পর্কটা, এটা কোথাও একটা গিয়ে যেটা কাজে লেগেছে। ব্যক্তিগত স্তরে পুলিশের তো সবাই, পুলিশের লোকজন বাড়িতে বউয়েরা জুতো ঝাঁটা লাথি মারে, বলে যাদের দালালি করছো তারা তোমাদের ডিএটা পর্যন্ত দেয় না। নিচু তলার পুলিশরা যে কি পরিমাণ ক্ষুব্ধ এটা যারা মেশে তারা জানে। কামাচ্ছে তো হচ্ছে গিয়ে ওপর তলার আইপিএস লেভেলের বা ধরো অ্যাবাভ আইসি লেভেল, এরা কামাচ্ছে, কিন্তু নিচু তলার পুলিশরা তারা যথেষ্ট ক্ষুব্ধ এবং তারা এই সরকার বিরোধী মনোভাবটা এবং সরকারের বিরুদ্ধে ন্যায্য কথা বলাটা তারা দ্ব্যর্থহীন ভাষায় সমর্থন করে। আমি বহু জায়গাতে গেছি, পুলিশের লোকেরা লুকিয়ে লুকিয়ে এসে ছবি তোলে, সেলফি তোলে। আমি বলি দেখে নিলে চাকরি চলে যায়, বলে যা হয় হোক আপনার সাথে ছবি তুলবো। তো এই জিনিসটা আছে, আমি ভালোবাসা পেয়েছি। আমি এইটুকুন বলবো যে আমি সরকারের বিভিন্ন লোকজন থেকে, সরকারের যারা মানে একদম সিস্টেমের মধ্যে কাজ করছে, প্রচুর মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু আমার একটা প্রশ্ন, আমি কিন্তু কাউকে অপমাননা করছি, কৌস্তব পুরোপুরি স্ট্রেট তো? একদম কমপ্লিটলি না, মানে পুরুষের শ্লীলতাহানির অভিযোগ, মানে আমি কমপ্লেনটা পড়ে না সত্যি বুঝতে পারিনি যে মানে আমি একজন কার শ্লীলতাহানি করলাম। আমি কি রাজ্যের মুখ্যমন্ত্রীর শ্লীলতাহানি করলাম? যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর শ্লীলতাহানি করলাম, মুখ্যমন্ত্রী কেন কমপ্লেন করলেন? অন্য একজন এসে বললো যে মুখ্যমন্ত্রীর শ্লীলতাহানি করলাম, আর নাকি ওনার শ্লীলতাহানি করলাম। কমপ্লেনটার কোনো মাথা মুন্ডু নেই, যার জন্য হাইকোর্ট তো এমনি কোনো রিট জুরিসডিকশনে হাইকোর্ট তো কখনো এফআইআর স্টে করে দেয় না। হাইকোর্ট দেখেছে কোনো মেটেরিয়াল নেই। মানে যা আসলে কি হয় ঋতদা, এটা আমাদের লিগাল ইয়েতে একটা সেটেল প্রিন্সিপাল যে যখন কোনো হট অ্যান্ড হেস্ট হয় তড়িঘড়িতে ভুল হবেই। ওই রাত্রি 3টে থেকে ভোর 7টার মধ্যে রেড লাইট এরিয়া থেকে কাউকে ধরে যদি একটা কমপ্লেন বসে লেখায়, তাতে তো ভুল হবে। অত তড়িঘড়ি হয় না বিষয়গুলো। যাই হোক, আমি শুধু ওদেরকে আমি শুধু পুলিশকে যেটা বলবো, সরকারকে, পুলিশকে বলবো না, সরকারের কথায় তো ওরা চলে। আমি বলবো যখন এগুলো করবেন একটু আঁটোসাঁটো হয়ে করবেন, একটু বেঁধে করবেন। বারংবার কোর্টের কাছে এরকমভাবে মানে অপমানিত হন ভালো লাগে? আর এগুলো করতে যাচ্ছেন যখন, বেঁধে করবে, যাতে করে আমাদেরও একটা লেভেল প্লেইং গ্রাউন্ড পাই। এ তো একতরফা হয়ে গেল, এতে একতরফা 10 গোল খাওয়ার মতন বিষয় হয়ে গেল। এফআইআর স্টে হলো, সমস্তটা হয়ে গেল, পুরো রাজ্য সরকারের মুখে একদম ঝামা বসে দেওয়া হলো। কি হলো, আমার কি করলো, কাজ করা করলো। যাই হোক, কৌস্তব বাগচি বেঁচে গেল কোকেনখোর হওয়ার থেকে। হ্যাঁ, মানে আমার পরম সৌভাগ্য, মানে এই কালিমানিয়া নাল আমাকে চলতে হতো। এটা আমি শুধু মনে করি যে সৎ পথে যদি থাকি, যদি সততার সাথে চলি, কোথাও না কোথাও আমার মনে হয় যে ঈশ্বর সাথে থাকে। তা আমার সাথে ঈশ্বর সাথে থেকেছে, অন্য কিচ্ছু না। আমি এটা খুব মানি, বাবা মার আশীর্বাদ আর ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী। যেহেতু আমি সৎ পথে আছি, আমি তো জানি আমি কোনো অন্যায় কাজ করি। আমি কোন অন্যায়টা করেছি বলুন তো? অধীরবাবুর প্রয়াত কন্যা সম্পর্কে, অধীরবাবু ব্যক্তি অধীর চৌধুরী নয়। আমি যখন কংগ্রেস করতাম, আমার দলের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এখতিয়ার ছিল না, কোনো অধিকার ছিল না তার পারিবারিক সম্পর্ক নিয়ে কথা বলবেন। আমি তখন বলেছিলাম, আমি এটা নিয়েও তোমাকে একটা কথা বলছি ঋতদা, আমি আর কংগ্রেস ছাড়া নিয়ে অনেকে অনেক কিছু বলছে, তো আমি যদি এখন বলি অনেকের মাথা খারাপ হয়ে যাবে। আমি সেদিনকে সকালবেলাতে যখন প্রেস কনফারেন্স করবো বলে স্থির করি, গত আগের দিন রাত্রিবেলায় অনেক নেতারা বলেছিল আমরাও থাকবো। সকাল থেকে সবার ফোন সুইচ অফ হয়ে গেছিল। তাদের নাম বললে এখন অনেক কিছু হয়ে যাবে, যাই হোক আমি নাম বলবো না। খুব পরিচিত মুখ যারা, আর নাম বলবো না, তাদেরকে বিড়ম্বনায় ফেলবো না। সকালবেলা থেকে ফোন সুইচ অফ। কারোর মেয়ের শরীর খারাপ হয়ে গেল, কারোর পেট খারাপ হয়ে গেল, কারোর বউয়ের শরীর খারাপ হয়ে গেল, একটা লোককে কেউ ফোনে পাওয়া গেল না। আমি বিধান ভবনের যে আমাদের দারোয়ান ছিল, তাকে দরজা খুলে মিডিয়া রুম খুলে বসে প্রেস কনফারেন্স করেছিলাম। প্রেস কনফারেন্স করার আগে 10 মিনিট আগে আমার সিডিআর ঘাঁটলে পাওয়া যাবে মোবাইলে। অধীরবাবু অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ আমাকে ফোন করে বললো, এসব করার দরকার নেই, তুমি বরঞ্চ অন্য কিছু নিয়ে প্রেস কনফারেন্স করো। আমি ফোনটা কেটে ফোনটা সুইচ অফ করে, যাতে আমার কাছে আর কোনো ফোন না আসে। আমি যেই লক্ষ্যে অবিচল ছিলাম সেটাই করেছিলাম। কি করেছি? দিলীপ আর দীপক ঘোষের একটা বই, সেটা দেখিয়েছি। বহরমপুর থেকে যে ফোনটা এসেছিল সেই সময় কি বহরমপুর থেকে এসেছিল না, দিল্লি থেকে এসেছিল না, কলকাতা থেকে এসেছিল আমি বলবো না, তবে অধীরবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন, সে আমাকে ফোন করে বলেছিল যে এগুলো করার দরকার নেই। আমি খুব দায়িত্ব নিয়ে, তখন কি তার সঙ্গে অধীরবাবু ছিলেন? আমি বলতে পারবো না ছিলেন কি ছিলেন না, কিন্তু এইটুকুন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এখন যদি এই পাল্টা কথাটা যদি আমাকে নিয়ে কেউ কোনো সময় ঘাঁটায়, যদি সময় আসে নিশ্চয়ই বলবো, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আমার বারবার বলছি আমার মোবাইলে সিডিআর ঘাঁটলেও সেটা পাওয়া যায়। কৌস্তববাবু, তৃণমূল কংগ্রেস বা ক্ষমতাসীন দল রাজ্যে সবসময় এটা বলে থাকে
ভাজপা বা ভারতীয় জনতা পার্টি হচ্ছে গিয়ে একটা ওয়াশিং মেশিন। কালো জিনিস সেখানে গেলে সাদা হয়ে যায়। কৌস্তব বাগচি কি সেই রকমই কোনো এক কালো একজন সাদা হবার জন্য সেখানে গেছেন নাকি? প্ল্যাটফর্ম বিরোধী কোনো প্ল্যাটফর্ম, তৃণমূল বিরোধী কোনো প্ল্যাটফর্ম পাননি, তাই জন্য কংগ্রেসে সেভাবে কুলকে পেলেন না বলে বিজেপি নাকি? কিছুক্ষণ আগে যেটা বললেন, নতুন করে আমি রিসার্চ করছি, নতুন করে আমি জানছি বীর সাভারকার নিয়ে, নাথুরাম গডসে নিয়ে, সেই জ্ঞান আহরণের জন্যই বিজেপি। কৌস্তব বাবু, আমি এবারে একবার স্পষ্ট করি, প্রথম কথাটা আপনার আসি। আজ অবধি পশ্চিমবঙ্গের একটা লোকেরও হিম্মত হবে না আমার এই যে সাদা পাঞ্জাবি পরে আছে তো এর মধ্যে একটা কালো দাগ দেখানো। একটা লোক কোনোদিন বলতে পারবে না আমি আমার নিজের পয়সায় গাড়ি চড়ি, আমি আমার নিজের পয়সায় নিজের খরচা বহন করি, আমার নিজের অর্জিত পয়সায়, কষ্ট করে রোজগার করার পয়সায়, পার্টির পয়সাতেও চলি না। আমি ইনফ্যাক্ট আগে পার্টির মামলা করতাম, পয়সাও নিতাম না। পরবর্তীকালে আমি সেই স্ট্যান্সটা পাল্টেছিলাম। আমার স্পষ্টভাবে বলতে কোনো অসুবিধা নেই। চিদম্বরম এখানে যখন আসার পর দেখলাম থেকে কোথায় নেওয়া না, শুরু আমি করলেন? তারপর দল যখন দেখলাম আমাকে ব্যবহার করছে, আমি ব্যবহৃত হতে পারবো না, তারপর থেকে প্রফেশনাল ফিস চার্জ করতাম। তার আগে বহু কাজ আমি তপন কান্তর মামলা, নেপাল মাহাতোকে জিজ্ঞেস করবেন তো আমি 1 পয়সা পারিশ্রমিক চার্জ করেছিলাম কিনা। শুধু কোর্টের ওই ফাইলিং চার্জেসগুলো আমার ক্লার্কের হাতে দিয়ে যেত, 500, 1000 টাকা, 2000 টাকা এরকম দিয়ে যেত। আমি কোনোদিন পারিশ্রমিক চার্জ করিনি। আমি তো আনিস খানের মামলা করেছি, সেটাই তো আমি জাস্ট একটা করে বলছি। আমি কি বলে ওই বকপের মামলা করেছি, কোনোদিন কিছু চার্জ করিনি। আমি যখন দেখলাম ব্যবহৃত হচ্ছি তখন আমি বললাম যে না, আমাকে স্টান্সটা চেঞ্জ করতে হবে। তা আমার নিজের কষ্টের অর্জিত পয়সায় সমস্ত কিছু আমি চলি। আমি কেন এই প্রশ্নটাই তো সবাই নচ্ছে, না আমার নেই, সারদা নেই, কেন তবে আমার এক্স্যাক্টলি তাই। নারদা, সারদা, কোনো চুরি জোচ্চুরি, ইডি, সিবিআই কোনো কিছুই তো আমার ক্ষেত্রে নেই। আমার বিষয়টা একটা জায়গাতে, আমার বিষয়টা হচ্ছে এই রাজ্যকে এই অপশাসন থেকে মুক্তি দিতে হবে। আমি যদি কংগ্রেসে থাকতাম, আমাকে রাস্তাঘাটের লোকজনরা যখন এই যে দিল্লি বোম্বেতে মিটিংগুলো হচ্ছে তখন আমাকে রাস্তায় বেরোলে লোকজন প্রশ্ন করতো কি হবে এসব করে, কোন দল করছো, যা কার হয়ে মাথা নেড়া হয়ে ঘুরছো, তোমার দেখো নেতা নেত্রীরা গলায় জড়িয়ে ধরছে। এটা আমার আপনার সবাই দেখেছি আমরা টিভিতে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে কফিতে বিস্কুট টুবি খাচ্ছে আসছে। এই দৃশ্য বাংলার কংগ্রেস কর্মীরা দেখতে চায় না। বাংলার কোন তৃণমূল বিরোধী মানুষ এই জিনিসগুলো দেখতে চায়? কংগ্রেসের কাছে তো একটা যথেষ্ট সুযোগ থাকতো যদি কংগ্রেস আজকে একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অল আউট লড়াই করত। কাকে বিশ্বাস করছে কংগ্রেস? যে কংগ্রেসকে বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন পেছন থেকে ছুরি মেরেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করার? আসলে আমি বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের নেতাদের, কেন্দ্রীয় নেতাদের কোনো আগ্রহ নেই। পশ্চিমবঙ্গে দল চুলোয় যাক। আমি আবার বলছি তৃণমূলকেই পশ্চিমবঙ্গের কংগ্রেস মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি পশ্চিমবঙ্গের কংগ্রেসের আউটফিট বলে মনে করে। তো আমি সেই আউটফিটের মধ্যে থাকবো কেন? যে তৃণমূলের বিরুদ্ধে আমার লড়াই, যে অপশাসনের বিরুদ্ধে আমার লড়াই, আমার দল যদি সেটাকে যদি এখন রাজ্যের আউটফিট হিসেবে মান্যতা দেয়, আমি কেন সেই দলে থাকতে যাব? অধীর বাবুর মতন নেতা যাকে নাকি সবাই এত তৃণমূল বিরোধী হিসাবে বলেন, তিনি পর্যন্ত একটা সংবাদ মাধ্যমে বসে পুকুর নদী বুঝিয়ে দিলেন। বলছেন বাংলার রাজনীতি পুকুর আর দিল্লির রাজনীতি নদী। এটা ওনার থেকে কাম্য? বাংলার ওনার জেলাতে যে কাঁদিতে যে কংগ্রেসের কর্মীরা পঞ্চায়েতের সময় খুন হলো, তিনি এই সময়ের জন্য দলের জন্য প্রাণ দিয়েছিলেন? তপন কান্ত এই সমস্ত ভেবে দলের জন্য লড়াই করেছিলেন? অধীর চৌধুরীর সঙ্গে মত পার্থক্যটাই কি এক এবং অন্যতম কারণ কৌস্তব বাগচির কংগ্রেস ছাড়ার মত ক্ষেত্রে? পার্থক্যের জায়গা নয়। আমি এখন ন্যায্য কথা যদি বলতে গিয়ে আমাকে যদি মানে প্রতিটা পদে আমাকে যদি বাধা দেওয়া হয়, মুখপাত্র পদ কেড়ে নিয়েছে, আমার তাতে কিচ্ছু এসে যায়নি। আমি দলের কাছে কোনোদিন বলিও নি যে আমাকে মুখপাত্র করো। আমি আমার মতন করে দল করেছি। দলের যেই সময় মনে হয়েছে আমাকে মুখপাত্র করবে, প্রদেশ কংগ্রেস সদস্য করবে, দল করেছে। দলের যেই মুহূর্তে মনে হয়েছে আমাকে মুখপাত্র থেকে সরিয়ে দেবে, দল সরিয়ে দিচ্ছে। এইগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমি বলছি যে ন্যায্য কথাগুলো, আমি তো এমন কিছু বলছি না যেগুলো দলের বিরোধী। আমি এমন কথা যেগুলো বলছি যেগুলো সাধারণ কংগ্রেস কর্মীদের মনের কথা বলেছিলাম দলে থেকে। তো সেই জায়গাটাই যদি আমাকে না করতে হয়, শুধু সাধারণ কংগ্রেস কর্মীদের কথা না, একটা বৃহত্তর মানুষের কথা, যারা কিন্তু আস্তে আস্তে সেই সময় কংগ্রেসের প্রতি, এই কংগ্রেসের কিছু মানুষজনের উপর আস্থা জন্মেছিল, মানুষের জন্মাচ্ছিল। কিন্তু সেই জায়গাটাই যখন দিনের পর দিন হ্যামারিং করা শুরু হলো, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্ল্যান্ড ওয়েতে এটা করে। কংগ্রেস যখনই পশ্চিমবঙ্গে একটু মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দিল্লি টিল্লি ম্যানেজ করে এই জিনিসটা করার চেষ্টা করে। আর আমি দেখলাম কেন্দ্রীয় নেতারা ঠিক একইভাবে সেই তাই সায় দিলেন। 28শে আগস্টে যে ছাত্র পরিষদ দিয়ে আমার রাজনীতি শুরু, যে মহাজাতি সদনের সাথে আমার ছোটবেলার আবেগ জড়িত, সেই মহাজাতি সদনে আমার সাথে যে দুর্ব্যবহারটা হয়েছিল, এটা নিয়ে তো কেউ কথা বললেন না।
যে মহাজাতি সদনে আমার যে আবেগের জায়গা মহাজাতি সদন, যেই ছাত্র পরিষদটা আমি হাফ প্যান্ট পরা বয়স থেকে করেছি, সেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমার সাথে যে দুর্ব্যবহারটা হয়েছিল, কই সেদিন তো কেউ কথা বললেন না। দলের তো একটা বড় বড় নেতা সেদিনকে তো এসে কথা বললেন না, যারা দল বদল হয়েছিল কি? কিছুই হয়নি। দলের আমার বেশ কিছু যারা ভালোবাসে সেদিনকে ওরা ওই যখন কেন্দ্রীয় নেতারা এসেছিল মঞ্চে সবাই স্লোগান তুলছিল মঞ্চের সামনে থেকে যে আমরা তৃণমূলের সাথে জোট মানব না। তার আগের বছরে আমার যদি আর্কাইভ ঘটো পাবে ঋতদা, সেটা হচ্ছে তার ঠিক আগের বছরের, মানে আমি তোমাকে বলছি 23 সালের আগে 22 সালের মহাজাতি সদনে আমার সেখানে একটা বক্তৃতা ছিল, সেখানে মঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিল। আমি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছিলাম তৃণমূলের সাথে জোট হলে কোনো কেন্দ্রীয় নেতাকে এয়ারপোর্টে নামতে দেবো না। সেই স্ট্যান্সটা ছিল আমার 2022-এ। তারপরে 2023 সালে এই অবস্থা, ঠিক ভোট আসছে বলে নাকি? এখানে কিছু নেতারা আসলে ইনসিকিউর হয়ে পড়েছিলেন। বহু নেতারা এখানে যারা খুব অবিসংবাদী তৃণমূল বিরোধী নেতা, তারাও কিন্তু মনে মনে এখানে জোটটা চেয়েছিলেন তৃণমূলের সাথেও। এখন হয়তো স্পষ্ট চোখে সেই জোটটা দেখা যাচ্ছে না, কিন্তু তুমি প্রার্থী তালিকা দেখলে বুঝতে পারবে তৃণমূলের কোথায় কোথায় তৃণমূল স্ল্যাগ দিয়েছে, কোথায় কোথায় তৃণমূল ওয়াকওভার দিয়েছে, কোথায় কোথায় তৃণমূল দিয়েছে মানে দেওয়ার চেষ্টা করেছে। অনেকে বলে হাইকোর্ট চত্বরে চিদম্বরমের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়াটাই কাল হলো। বেশ করেছি, যা করেছি বেশ করেছি, ওকে মারিনি, ওর ভাগ্যবান। আমার রাজনৈতিক যা স্ট্যান্ড, ওখান থেকে আমার এক ফোঁটা কোনো চেঞ্জ হবে না। আমি প্রফেশনাল, আমার ডিগনিটিটা বুঝি। ওই ভিডিওটা খুলে দেখবে, আমি গাউন বা ব্যান্ড কোনোটাই পরেছিলাম না। ব্যান্ড গাউনটা খুলে, বিকজ অ্যাজ এ লয়ার আই ক্যানট স্টপ সামওয়ান যে অ্যাপিয়ার করছেন। কিন্তু আমি কেন করব না? যে লোকটা কংগ্রেসের রাজ্যসভার সদস্য হয়ে বসে আছে, প্রদেশ কংগ্রেস সভাপতি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের পিটিশনার, উনি একজন রেসপন্ডেন্ট হয়ে দাঁড়াচ্ছেন যে স্টেটের কেসটাকে সাপোর্ট করছেন, আমি প্রতিবাদ করব না? এখন কি আপনার লক্ষ্য বিধানসভার টিকিট? আমার একটাই লক্ষ্য, রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার। আমার কোনো চাওয়া পাওয়ার জায়গায় নেই। আমার বয়স অনেক পড়ে আছে। যদি মনে হয় যে সংসদীয় রাজনীতিতে নিজে আসবো বা এ করবো, সেটা দল যদি মনে করে দল সিদ্ধান্ত নেবে। আমি এটা বলার কেউ না। আমি কাজে বিশ্বাসী। আমি আমার এইটা চাই ওইটা চাই, আমি এই চাওয়া চাই রাজনীতিতেই বিশ্বাসী নই। আমি তো এতদিন ভারতীয় জনতা পার্টিতে গেছি, আপনারা জিজ্ঞেস করবেন তো ভারতীয় জনতা পার্টির একটা নেতাকে যে আমি কোনোদিন কারোর কাছে একটা কোথাও এটা চেয়েছি যে আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও, নেভার। আমি বলি, আমি অঙ্কিতা করলো, কোথাও কি মনে হচ্ছে না 2026-কে পাখির চোখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা পাখির চোখ করে এগোচ্ছে? এবং সেই যদি এগোয়, তাহলে অন্তত মাথার চুলের জন্য বিধানসভাটাই পাখির চোখ হওয়া। লড়াই তো তারা যথেষ্ট করছেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর, এবং এই বয়সের মানে একটা ইউথের মধ্যে একটা মারাত্মক কিন্তু ক্রেজ দেখা যাচ্ছে এই দুটো ব্যক্তির লড়াইকে সামনে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর যে লড়াই, কোনোভাবে ছোট করে দেখান না। অবশ্যই 2026-এর পাখির চোখ। এই সরকারটাকে আমাদের উৎখাত করতে হবে। এটা কোনো দলীয় স্বার্থে নয়, কোনো দলের স্বার্থে নয়, রাজ্যের মানুষের স্বার্থে। চাকরি বাকরি কোথায়? হাওয়ায় লোকে ধোঁয়া দেখছে, বলছে কত শিল্প হয়ে গেল। সন্দেশখালির অবস্থা দেখুন, ধর্মতলার বেশি দূর যেতে হবে না, সামনে ধর্মতলায় কতগুলো মঞ্চ, কতগুলো ছেলেমেয়েরা বসে আছে। রাজ্যের বেকারত্বের অবস্থা দেখুন, মানুষকে 2 টাকা কেজি চালের জন্য হাহাকার করতে হচ্ছে, মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে 500 টাকা করে মাসে নেওয়ার জন্য হাহাকার করতে হচ্ছে। এখানে আমার প্রশ্ন, আপনি চাকরি প্রার্থীদের নিয়ে বিভিন্ন সময় লড়েছেন, এখনও লড়ে যাচ্ছেন, কিন্তু শুধু পশ্চিমবঙ্গে কেন, আমরা যদি একটু বাইরে বেরোই, বিহার, উত্তরপ্রদেশ, এমনকি আমরা দেখেছি পাঞ্জাব, হরিয়ানাতেও যারা কৃষক তাদেরও আমরা আন্দোলন দেখেছি। একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন, কৃষকদের আন্দোলন। আমরা দেখেছি করোনার সময় যখন যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তাদের হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসতে, সেই সময় বিজেপি সরকারের যে স্ট্যান্ড ছিল সেটাকে কি আপনি সাপোর্ট করেন? এবং কৃষক আন্দোলনে যে বিজেপি সরকারের স্ট্যান্ড, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যে বিজেপি সরকারের স্ট্যান্ড, সেগুলো কি আপনি? দেখুন, গণতান্ত্রিক দেশে আন্দোলন সমস্তটা হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। ভোটের আগে কথা বলছে কোন কৃষক সংগঠন? আজকে কথা বলছে দেখুন তো, কেউ কথা বলছে আজকে? এই যে এত ক্ষোভ বিক্ষোভ বা এত কিছু, সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হয়, সেই ক্ষোভগুলোকে অ্যাড্রেস করতে হয়, যেটা এই সরকার করে না, সেটা কেন্দ্রীয় সরকার করে। আমি সবটা ছেড়ে দিচ্ছি, আমি তো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সন্দেশখালিতে এত বড় একটা ঘটনা ঘটলো, হাতের সামনেই তো মুখ্যমন্ত্রী ছিলেন, একটা বারের জন্য যাওয়া তো ছেড়ে দাও, ফোনে কথা বলেছেন?
নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভারতবর্ষ এতগুলো রাজ্য নিয়ে সেই এতগুলো রাজ্যের মধ্যে একটা রাজ্যের, একটা জেলার, একটা ব্লক সন্দেশখালী, সেটাকে নিয়ে উনার যে কতটা উনি উদ্গ্রীব সেটা ব্যক্ত করেছেন, টুইট করেছেন, রিয়াকশন দিয়েছেন, পাবলিক মিটিংয়ে বলেছেন, প্রার্থী করেছেন সেখানকার একজন নির্যাতিতা মহিলাকে, তার সাথে ফোনে কথা বলেছেন। এই মানবিক জায়গাটা মুখ্যমন্ত্রী দেখাতে পারতেন না? যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবলেম থাকবে, আন্দোলন থাকবে এবং সেটাকে অ্যাড্রেস করার জায়গা থাকবে। সেই অ্যাড্রেসটা তো করেছে, কেন্দ্রীয় সরকার করেছে। এবং আমি এই জায়গাটাই তোমাকে বলছি, মিলিয়ে নিও আমার কথাটা, এই রেকর্ডিং থাকবে। ভারতীয় জনতা পার্টি 2019 সালে যে আসন পেয়েছিল, এবারে আসন যদি বাড়ে তাহলে তুমি তোমার কথাটাই তুমি ধরে নেবে যে মানুষ কিন্তু কোনোভাবে ভারতীয় জনতা পার্টির প্রতি ক্ষুব্ধ নয়। ভারতীয় জনতা পার্টি প্রবলেমগুলোকে অ্যাড্রেস করেছে বলে মানুষ আরও দুহাত মুড়ে আশীর্বাদ করেছে এবং এটা ভবিতব্য হবে। আমার শেষ প্রশ্ন, যেটা দুমুখ কংগ্রেস বারবার আপনি বলছেন, তো বিহারের ক্ষেত্রে নীতিশ কুমারকে নিয়ে বিজেপির যে স্ট্যান্ড, সেটাকে আপনি কি বলবেন? দেখুন, বিহার তো নীতিশ কুমার তো আর ভারতীয় জনতা পার্টির লোক নয়, তিনি তার দলের, আমি জেডিইউ এর মুখপাত্র নই, তিনি তাদের বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করে ভাঙে বিজেপিও, কিন্তু আপনি দেখতে পাবেন আগামী দিন বিহার নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার কি আসন সংখ্যা দাঁড়ায় বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি আসন সংখ্যা দাঁড়ায়, সেটা আপনি যখন নির্বাচনের রেজাল্ট বেরোবে সেটা দেখে নেবেন। আর আপনি এই কথাটা যে যখন বলছেন, এটা নিয়ে অনেকের মনে, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মনেরও অনেক কিছু ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে। তো সেটা দেখবেন নির্বাচনের সময় যখন রেজাল্ট হবে, যাদের যেই সমস্ত রাজনৈতিক দল, যাদের এরকম ডুবিয়া স্ট্যান্ড থাকবে, ভারতবর্ষের মানুষ এই সমস্ত ডুবিয়া স্ট্যান্ডার্ড রাজনৈতিক নেতাদের পছন্দ করে না, সেটা যে কেউ হোক না কেন। আমি এখানে একটা প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে সেটিংয়ের প্রশ্ন। যখন কংগ্রেসে ছিলেন, বাম কংগ্রেস একসঙ্গে সেটিংয়ের কথা বলেছে। আমরা রাজ্যের সাধারণ মানুষ আমরা কি দেখছি? পার্ক স্ট্রিটের ঘটনা ঘটল, পার্ক স্ট্রিট থানায় চ্যাংদোলা করে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি লোকেদের নিয়ে যাওয়া হলো। তারপর কি হলো? আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হলো, তারপর সব কিছু চুপ। কি কোথায় আদালতে কি হচ্ছে, কোথায় ফাইল চালাচালি হচ্ছে, সাধারণ মানুষ খবর রাখে না। আমরা একের পর এক ঘটনা দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে বলছেন যে এ রাজ্যে কোনোভাবেই রাষ্ট্রপতি শাসন জারি করা বা এই রাজ্যে জরুরি অবস্থা জারি করা যাবে না বলে দিচ্ছেন তিনি, সূত্র মারফত খবর। আমরা দেখছি বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড, বিভিন্ন সময় দেখছি যে যাদের রাজনৈতিক এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে, অর্থাৎ পলিটিক্যাল এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক অথবা অনুব্রতবাবু অথবা পার্থবাবু, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ভাই এক্সপায়ারি ডেট পেরিয়ে না, তাদের তাজা নেতাদের তো নোটিশ দেওয়া হচ্ছে। লোকে যে ভাবছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটিং করে বসে আছে, সেই দল পারবে লড়তে। সেটিং হলে পার্থ চট্টোপাধ্যায় জেলে যেত, সেটা হলে চট্টোপাধ্যায়কে তো এখন দরকার নেই, সে মন্ত্রী। না, আপনি নিজে আমার থেকে ভালো জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্য এবং তার সঙ্গে যে নেতারা উঠছে, সেখানে কোথায় পার্থ চট্টোপাধ্যায় জায়গায়, কোথায় জবরগণ বললে, কোথায় আপনার অনুব্রত, বরং এখনো অভিষেককে নিষ্কণ্ঠক করতে গেলে এদেরই জেলে পড়া দরকার ছিল। এবং ভারতীয় জনতা পার্টি সেটিং এর মধ্যে আছে, অনেকে বিশ্বাস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত জোরালো করছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এবারে বললাম সবে কাকুর ভয়েস স্যাম্পেলটা মিলেছে, দেখতে থাকুন আস্তে আস্তে কি হয়। এটা রাজ্যের পুলিশ নয় যে আমাকে যেটা বলছিলাম যে হুটপুট করে ধরে নিয়ে একটা যা ইচ্ছা তাই কমপ্লেন দিয়ে দিল, বেল পেয়ে গেলাম। এটা রাজ্যের পুলিশ নয়, কেন্দ্রীয় এজেন্সি। তারা যথেষ্ট ভালো তাদের প্যারামিটার্সগুলো জানে, হাঁটোভাবে যেভাবে বেঁধে নামা দরকার সবটাই হবে, কেউ পার পাবে না। অলরেডি 22 কোটি টাকার 22 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। যারা বলতো না যে আমাদের বিরুদ্ধে যদি কোনো কিছু একটা দেখাতে পারে ফাঁসির মঞ্চে ঝুলে যাব, তো কোথায় এখন ফাঁসির মঞ্চে ঝুলছে? আমি যেটা বলছি, শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, কৌস্তব বাগচি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় এমন অনেক মন্ত্রী আছেন, নেতা আছেন, জীবনে একটা শব্দ উচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই তো কদিন আগে প্রধানমন্ত্রী, আমিও সেই আপনি জানেন, আমি এরকম অনেকের নাম করতে পারি, আমি যারা এক নরেন্দ্র মোদীর থেকে তো বড় নেতা কেউ নেই ভারতীয় জনতা পার্টিতে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাড়াও এরকম অনেক নেতা শব্দ উচ্চারণ করেননি। আমি বলছি তাদের থেকে তো বড় নেতা জেপি নাড্ডার গাড়িতে আক্রমণ হয়েছে, জেপি নাড্ডা যে ভাষায় তৃণমূলকে আক্রমণ করে, তাও তো সহ্য করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। কোথায় সহ্য করে? এটা তো মানবে কেন্দ্র সরকার সরকারকে ভয় পায়। আমি বলছি কেন্দ্র সরকার মমতা, আমি ভয় পায়। একটা কথা বলি, নরেন্দ্র মোদী যে ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছেন, রাহুল গান্ধী আক্রমণ করেছে তৃণমূলকে সে ভাষাতে?
নরেন্দ্র মোদী যেভাবে তৃণমূলকে আক্রমণ করেছে, সীতারাম ইয়েচুরি এই রিসেন্ট পাস্টে কোনো আক্রমণ করেনি। আমি সব মেনে নিলাম, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি যেখানে অমিত শাহের মতো শক্তিমান, মানে এ রাজ্যের শুধু বলবো না, এ দেশের শুধু বলবো না, গোটা উপমহাদেশে তিনি একজন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী এই উপমহাদেশে, তিনিও কিছু করতে পারছেন না। করতে পারছেন না বিষয়টা নয় ঋতুদা, এগুলো সমস্তটা এই যে আস্তে আস্তে একটা প্রসেস আছে। তো ওই ভয়েস স্যাম্পলটা যেমন একটু সময় লাগলো, হয়ে গেছে, একটা একটা করে বিষয়গুলো আঁটো। আমি তো বলছি যদি সেটিংই থাকতো তাহলে 20-22 কোটি টাকার সম্পত্তি কী করে বাজেয়াপ্ত হতো, কী করে এতগুলো মন্ত্রী নেতারা জেলে থাকতো, সমস্তটা হতো। কোথায় বাজেয়াপ্ত হয়েছে গোস্ব? কয়লার কতটুকু বাজেয়াপ্ত হয়েছে? 20 থেকে 22 কোটি টাকার কয়লার কতটুকু বাজেয়াপ্ত? ব্যানার্জি পরিবারের কতটুকু ব্যানার্জি পরিবারের 20 থেকে 22 কোটি টাকার সম্পত্তি আজকে গরুর, আমি উত্তর 24 পরগনার গরুর সম্পত্তির কতটুকু বাজেয়াপ্ত হয়েছে? একটু ধৈর্য ধরুন, সমস্তটা হবে। উত্তর 24 পরগনা চারা ঘোটালা করার কতদিন পরে জেলে গেছিল? কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাজ করা পশ্চিমবঙ্গ পুলিশের মতো নয়, আমি বারবার বলছি, তড়িঘড়ি কিচ্ছু না, এমনভাবে নামবে, আটোসাটোভাবে নামবে যাতে জেল থেকে বেরোতে গেলে তাদের একদম মানে ঢুকবে মাথার চুল কালো নিয়ে, বেরোবে যখন মাথার চুল সাদা হয়ে যাবে। আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভোট টানতে কি পরিকল্পনা নিচ্ছে? ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাসী না, সবাইকে ভারতীয় হিসাবে দেখে। আমি তো ইদানিং বহু জায়গায় দলীয় প্রচার বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বহু মানুষজন যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা আমাদের সাথে আসছে। আমি এই 3-4 দিন আগে আমডাঙ্গাতে গেছিলাম অর্জুনবাবুর সাথে একটি প্রচারে, সেখানে গিয়ে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। শুভেন্দু অধিকারীকে আপনি ঈদের দিন দেখবেন একটি সভায় গেছিলেন, ওখানে সংখ্যালঘুদের মধ্যে তাদের মধ্যে কী চূড়ান্ত উন্মাদনা। আচ্ছা, আপনার মনে হয় শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম থেকে জিতেছে, যে সংখ্যালঘু মানুষদের যদি ভোট না পেতেন, একটা বিশাল সংখ্যক সংখ্যালঘু মানুষদের ভোট নন্দীগ্রামে হচ্ছে, সেখানে যদি সেটা খুব ডিসাইডিং ফ্যাক্টর, শুভেন্দু অধিকারী তাদের ভোট না পেলে জিততে পারতেন? পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিষয়টা নয়। এই যে সন্দেশখালিতে বা বিভিন্ন জায়গাতে যে মহিলারা ধর্ষিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তৃণমূল নেতারা কিন্তু সংখ্যালঘু বা সংখ্যালঘু থেকে করেনি। এই যে যাদের বিভিন্ন জায়গায় যাদের চাকরি গেছে, সেই সমস্ত যাদের চাকরি গেছে, যারা আন্দোলনে বসে আছে, ওই চাকরি চুরিটা কিন্তু তৃণমূলের সংখ্যালঘু একে ছেড়ে দাও, এ সংখ্যাগুরু একে ধরে, এইভাবে হয়নি, সবার হয়েছে। বাংলার মানুষ এই মুহূর্তে যেটা বুঝতে পারছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সংখ্যালঘু সমাজকে কিভাবে দেখেন, দুদল গায়ে হিসাবে দেখেন। ভারতীয় জনতা পার্টি সব দুদল গায়ে হিসাবে দেখে না। গুজরাটে গিয়ে দেখে আসুন, গুজরাটে এই মুহূর্তে সংখ্যালঘুদের যে তথাকথিত আপনারা বলছেন সংখ্যালঘু, ভারতীয় জনতা পার্টি এই ধরনের তত্ত্বে বিশ্বাসী না, আমরা সবাইকে ভারতীয় হিসাবে দেখি। মুসলমান সমাজে, ইসলাম ধর্মে যারা বিশ্বাসী সেই সমস্ত মানুষজনরা, তারা আজকে সব থেকে ভালো আছে গুজরাটে। মানুষের কাছে একটা বাইরে একটা রোজি পিকচার দেখানো হয় যে গুজরাটে সবাই নাকি সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কেটে কচু কাটা করা হচ্ছে, তারা দেখুন সব থেকে ভালো আছেন। এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষের একটা বড় অংশের সমর্থন সেখানে ভারতীয় জনতা পার্টি পায়। তাহলে অযোধ্যায় যে রাম মন্দির স্থাপিত হলো, সেখানে কি সংখ্যালঘু সম্প্রদায় প্রবেশ অবাধ? কে বারণ করেছে? কোথাও একটা জায়গাতে দেখুন তো কোনো সংখ্যালঘু, প্রচুর মানুষ তো গেছে, ঘুরে এসছে। আর রাম জন্মভূমি 500 বছরের মানুষের একটা আবেগ, এবং আবেগের থেকে বড় কথা সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে আমি আপনি আর বলার কে? মানুষের এটা আবেগ। অযোধ্যাতে রাম মন্দির হবে না তো কি আফগানিস্তানে হবে? রামের বোধহয় বিরাট প্রভাব পৌঁছবের জীবনে, অর্থাৎ সজল ঘোষের না, আমি বরাবরই খুব ঈশ্বর ভক্ত মানুষ। সজল ঘোষের রাম মন্দির, অর্থাৎ সজল ঘোষের পুজোর রাম মন্দির দেখতে যাওয়া, তারপর থেকেই কিন্তু চাকাটা আস্তে আস্তে না, ওই সব কিছু না। সজলদার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, সজলদার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, দাদাভাইয়ের সম্পর্ক দীর্ঘদিনের। সজলদা যখন কংগ্রেস করেছেন তখনও, সজলদা তৃণমূলে ছিলেন তখনও, সজলদার সাথে আমার পার্টির ব্যাপার নয় এটা। আর সজলদার পুজোতে আমি প্রত্যেকবার যাই, ওখানে যদি রাম মন্দির না করে যদি অ্যামাজনের জঙ্গল করতো তাও আমি যেতাম, তো ওটা আলাদা করে কোনো ব্যাপার নয়। আমি সজলদার পুজোতে গেছি, রাম মন্দির হয়েছে, অত্যন্ত ভালো করেছিল সজলদা। এবং ওটা মানে তুমি যদি ওটাকে একটা আর্টিস্টিক পয়েন্ট অফ ভিউতে দেখো, এত ভালো কাজ মানে এই ধরনের এতে খুব কম দেখা গেছে, সেটা দেখেছি, প্রশংসা করেছি। আচ্ছা, আমি গেছি বলে দোষ, কংগ্রেসের তো আরও 1-2 নেতা গেছিল, তাদের নিয়ে তো কোনো কথা হলো না। কৌস্তব বাগচিকে নিয়ে সমস্যা সব জায়গাতে, কারণ কৌস্তব বাগচি তৃণমূলের বিরুদ্ধে ভোকাল, কারণ কৌস্তব বাগচি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোকাল, কারণ কৌস্তব বাগচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোকাল, তাই কৌস্তব বাগচিকে নিয়ে এত সমস্যা। খুব আশা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি লড়বেন। একদম না। আমাকে যদি দল বলতো, আমাকে যদি দল এখন যদি কোনো জঙ্গলে গিয়ে বলো দলের সংগঠন করতে, আমার তাতেও কোনো অসুবিধা নেই। দল যদি বলতো ওখানে লড়তে লড়বো,
দল যদি আমাকে বলে কোনো বুথের কোনো বুথের যদি সংগঠনের দায়িত্ব নিতে বলে তাই করব। আমার কোনো চাওয়া পাওয়ার জায়গা নেই। জল্পনা হয়েছে, লোকে বলেছে অমুক দাঁড়াতে পারে, তুসুক দাঁড়াতে পারে, আমার এখানে কোনো বক্তব্য ছিল না। আমি বারংবার বলেছি ভাই আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমার কাছে এই ধরনের কোনো কিছু আমি জানি না, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা হবে। আর এরকম ভাবার বিষয় নেই যে ওকে ভয় পাওয়া বা এই ধরনের, ওর বিরুদ্ধে লড়াই, আমি যদি প্রার্থী নাও হই এমনি সারা জীবন এদের বিরুদ্ধে আমার লড়াই। আপনারই পোস্ট করা একটা কমেন্ট বলছি, আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন দিল্লির স্বার্থে গিনিপিগ হতে রাজি না। ভবিষ্যতে এরকম কোনো রকম পোস্ট কি করতে হবে না? দেখো এখন ভবিষ্যতের কথা তো কেউ কেউ জানি না আমরা। আমি খুব কি বলবো তোমাকে, আমি খুব পিছুটানহীন মানুষ। আমার কোনো কিছুর প্রতি আমার নীতি নৈতিকতা বা আমার নিজের যে আদর্শের জায়গা থেকে আমি যেটা মনে করি যেটা ন্যায্য, সেটার জায়গা থেকে আমি যদি কখনো মনে করি যে আমি ডেভিয়েটেড হয়ে যাচ্ছি, আমি কোনো কিছুর সাথে আপোষ করি না, কোনো দিনও আপোষ করি না। আমি রইল ঝোলা চললো বলা নীতিতে খুব বিশ্বাসী। আমাকে রাজনীতি করে খেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে সর্বাত্মক লড়াইটা দেখতে পাচ্ছি, ভারতীয় জনতা পার্টির প্রতি সেই আস্থাটা আমি দেখতে সেই জায়গাটা আপেক্ষিকভাবে আমার মনে হচ্ছে সেই লড়াইটা তারা দিতে পারবে। এবং দলের মধ্যে এসে তো মনে হচ্ছে অবশ্যই তারা লড়াইটা করছেন, অন্য কেউ করছেন না। আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমি গর্ববোধ করছি। পরবর্তীকালে যদি কোনো সময় ভারতীয় জনতা পার্টি যদি দেখে, আমি টিভিতে বলতে আমার কোনো অসুবিধা নেই, যদি তৃণমূল দলের সাথে কোনো সময় কোনো আন্ডারস্ট্যান্ডিং করে, আমার সেই জায়গাতে জিরো টলারেন্স। কিন্তু কোনোদিনও যদি এরকম হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ভাগাভাগি করে 6 মাস মুখ্যমন্ত্রী, তখন কি করবেন? আমি একটা কথা বলছি, রাজনীতিতে তো আগামী দিন কি হবে না হবে জানি না, তবে আমি আমার জায়গা থেকে একটা জিনিস বললাম যে আমি যদি আমার কোনো জায়গা থেকে মনে হয় যে আমি আমার স্ট্যান্ড থেকে ডেভিয়েটেড হয়ে যাচ্ছি বা আমি এমন কিছু করছি যেটা আমার যেটা কৌস্তব বাগচি সুলভ নয়, ওই যে রইল ঝোলা চললো বলে আমাকে রাজনীতি করে খেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার একটা প্রফেশনাল জগৎ আছে, আমার নিজের সামাজিকভাবে অনেক কিছু করি, আমি রাস্তার কুকুরদের নিয়ে প্রচুর কাজকর্ম করি, আমি সামাজিকভাবে অনেক কিছু করি, আমার অনেকটা আমার এই জগৎটা অনেক বড়, আমার কাছে অনেক কিছু করার আছে। আমি চাইবো একদিকে যেমন কুকুর, অন্যদিকে অবশ্যই গরু, ছাগল, মহিষ, সবার দিকে নজর রাখতে হবে। আবার গরুর জন্য যদি কোনো মানুষের ওপর আক্রান্ত হয় সেক্ষেত্রেও যেন সমস্ত পশুদের বা এইগুলো বিষয়গুলো এগুলো নিয়ে তো খুব কম লোকে কাজ করে, তা আমি এটা নিয়ে খুব নিজেকে ডেডিকেটেড রাখি এই বিষয়টা, যে কোনো পশু না আমার এটা ভালো লাগছে এবং আমিও চাই এবং অন্তর থেকে চাই যে মানুষের যে বিভিন্ন নিষ্ঠুরতা এগুলো বন্ধ। একদম। কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক, গরু নিয়ে কোনো মানুষের মৃত্যু সেটাও কিন্তু সমাজের পক্ষে ভয়াবহ। না সেটা তো ঠিকই জিনিস। আবার এটাও তো সত্যি কথা যে এখন মানুষের যদি ধর্মীয় ভাবাবেগ নিয়ে যদি কেউ মনে করে যে সেটাকে নিয়ে ছিনিমিনি খেলার একটা বস্তু, সেটাও তো ঠিক জিনিস না। যে ভারতবর্ষের দীর্ঘদিনের যে আর একটা কথা বলি, হিন্দুত্ব ধর্মের থেকে বড় কথা হচ্ছে হিন্দুত্ব ইজ আ ওয়ে অফ লিভিং। হিন্দুত্ব এই বিষয়টা কিন্তু এই পার্সিয়ান, আমি তোমাকে এটা খুব সুন্দর জিনিস, পার্সিয়ান কথাতে না ওরা শকে হ বলা ওদের উচ্চারণে এটা আছে। অ্যাকচুয়ালি সিন্ধু নদীর ধারে যেটা, ওইটা সিন্ধু থেকে হিন্দুর তার উৎপত্তিটা। তো সেই ক্ষেত্রে হিন্দুত্ব ইজ নট আ ধর্ম, ইটস আ ওয়ে অফ লিভিং। এখন সেই সেন্টিমেন্টটার মধ্যে বহু মানুষ জড়িত। আজকে এই যে গোহত্যার কথা যেটা আমরা বলছি, আমাদের কনস্টিটিউশনেও কিন্তু গোহত্যা ইজ প্রহিবিটেড, আমাদের কনস্টিটিউশন প্রহিবিটস গোহত্যা। তো সেটা নিয়ে তো আমরা কেউ কিছু বলি না। বলছে মানুষের সেন্টিমেন্ট নিয়ে যদি কেউ চিনিবিনি খেলে সেটাও উচিত না। আবার এটাও সাথে সাথে কেউ যদি কাউকে পিটিয়ে মারে কোনোভাবে, এবং তার জন্যই তোমার মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে অতীতের কোনো সরকার করেনি, এই সরকার মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে কঠোরতম আইন নিয়ে এসেছে। এইটা এবারের কিন্তু দ্বন্দ্ব সংহিতাতে আছে, ভারতীয় যেটা দ্বন্দ্ব সংহিতা যেটা আছে, ন্যায় সংহিতা যেটা আছে, বিএনএস যেটা 1 জুলাই থেকে যেটা ইমপ্লিমেন্ট হতে চলেছে, তার মধ্যে কিন্তু মব লিঞ্চিং নিয়ে আগের অতীতে কোনো সরকার কিন্তু করেনি, কিন্তু এই সরকার এটা করেছে। অবশ্যই আমি শেষ দুটো প্রশ্ন করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে রাজনৈতিক নেতা ভারতীয় জনতা পার্টিতে কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী? ভারতীয় জনতা পার্টি ওই একটা পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট নয়। ভারতীয় জনতা পার্টি কালেকটিভ ডিসিশন মেকিংয়ে বিশ্বাসী। ভারতীয় জনতা পার্টিতে বহু নেতারা রয়েছেন, একটা সাংগঠনিক দল, যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ একটা দল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নেতা, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি নেতা, সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী তিনি নেতা, একগুচ্ছ নেতা, শ্রমিকদা থেকে শুরু করে প্রাক্তন সভাপতিরা রাহুল দা, তথাগতবাবু, সবাই
এবং দলটা খুব সুশৃঙ্খলভাবে, দিলীপবাবু দীর্ঘদিন ধরে দলের নেতা ছিলেন এবং অত্যন্ত দক্ষভাবে দলের দায়িত্ব পালন করেছেন সবাই। এখানে ওই একজনের কথাতে দল চলে না। এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় তুমি আজকে ভাইস প্রেসিডেন্ট, তুমি আজ জেনারেল সেক্রেটারি, মুখোমুখি হয়ে গেলে, এরকম বিষয়টা নয়। এই দলটা সমষ্টিগতভাবে কালেকটিভলি একটা ডিসিশন মেকিং প্রসেস আছে এবং সবার সাথে সমস্ত কিছু আলোচনা করে করা হয়। এটা কোনো এক ব্যক্তির দল নয়। কোন রাতটা দীর্ঘ এবং কালো ছিল? যে রাত্রে গ্রেফতার হলেন সেটা, না যে রাতে খবর পেলেন অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছে ব্যারাকপুর লোকসভা? আমার কাছে এগুলো কোনোটাই বদারেশন নয়। আমি অর্জুন সিং প্রার্থী হচ্ছে, অর্জুন সিং প্রার্থী হওয়ার পরের দিনে আমি অর্জুন সিংয়ের বাড়িতে ফুলের বুকে নিয়ে গেছিলাম অর্জুন সিংকে কংগ্রাচুলেট করতে, কারণ আমি সেই দলের একজন সদস্য। তিনি আমার লোকসভা ক্ষেত্রের তিনি প্রার্থী, আমি তাকে কংগ্রাচুলেট করতে গেছিলাম। আর আমার রাত্রির খুব একটা বেশি। অর্জুন সিং জিতবেন? হ্যাঁ, অর্জুন সিং জিতবেন লোকসভা নির্বাচন 500% আপনাকে বলে গেলাম। এখানে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আবার বিজয়ী হবে। আর আরেকটা কথা বলি, আমার কাছে কোনো রাত কালো বা এই সমস্ত কিছু না। আমি অনেক রাত্রির অবধি জাগি। আমার মধ্যরাত্রির রাগ সঙ্গীত শুনতে খুব ভালো লাগে। আমি রাগ মালকোষ, দরবারি, রাগেশ্রী সারা রাত ধরে পারলে শুনতে ভালোবাসি। তো আমার কাছে রাত নিয়ে কোনো সমস্যা না, আমার রাত খুব ভালো লাগে। মনে হয় কোন বিধানসভাটা খুব ভালো ফল করবে ভারতীয় জনতা পার্টি? ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, প্রত্যেক কটা বিধানসভাই অর্জুন সিংকে লিড দেবে। এবং অদ্ভুতভাবে গতবার যে আমডাঙ্গা বিধানসভাটা ছিল, অর্জুন সিং যেটাতে পিছিয়ে ছিল, এবারে আমডাঙ্গাতে অভূতপূর্বভাবে অর্জুন সিং এখানে লিড পাবে। আর এই যে বহু মানুষের যে প্রশ্ন আছে না, যে সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না, এই মিথটাও এরা ভাঙবে। অবশ্যই। আমি শেষ এটা প্রশ্ন না বলার, এটা দীর্ঘদিন ধরে আমি কৌস্তব বাগচিকে চিনি, যখন ছাত্র নেতা তখন থেকে চিনি। সেই জন্য একটা আশঙ্কার কথা বলি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করে RSS ভালো কিন্তু বিজেপি খারাপ। আবার আমরা দেখছি আমরা যদি পরপর করে সাজাই, মোগল সাম্রাজ্যের পতনের যেমন 10টা বা 11টা কারণ দেখতে পাই, তেমনই আমরা দেখতে পাই যে সেটিংয়ের সপক্ষে 11টা কারণ দাঁড় করিয়ে দেওয়া যায়। এটা খুব একটা বড় সাংবাদিকতার ব্যাপারও নয়, বহু চর্চিত বিষয়। সে জায়গায় দাঁড়িয়ে একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে সজল ঘোষ, একদিকে কৌস্তব বাগচি, যারা হার্ডলাইনার, তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে, ভবিষ্যতের জন্য ভয় হয় না যে ওপরে মিল হয়ে যাবে, মধ্যে ধস নামবে, সেই ধসের মধ্যে পড়বে শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, কৌস্তব বাগচি? কিছুটাই হবে না, এত আশঙ্কা করার কোনো জায়গা নেই। এই শাসন ব্যবস্থাকে উৎখাত করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বদের, বিশেষ করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর যে অগ্রণী ভূমিকা আমরা লক্ষ্য করছি, এর থেকে কোনো আশঙ্কা করার জায়গা নেই। খুব স্পষ্টভাবে তোমাকে বলি, সেটা হচ্ছে এত চিন্তা ভাবনার কোনো বিষয় নেই। আর 2 বছরের ব্যাপার। 26 সালের পরে এই সরকার থাকবে না, থাকতে পারে না। এবং ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে থাকলেও পারবে না। অবশ্য কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার হবে তো। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে থাকবে না। এই যে লোকে যে সেটা আমি জাস্ট একটা কথা বলছি, তোমার এই প্রশ্নটা আমি খুব সুন্দর একটা জবাব দিচ্ছি। শোনো, এই যে যারা আমরা সেটিং এর যারা যে কথাগুলো বলি না, এগুলো কিন্তু কেউ কিছু দেখেনি, মানে হাওয়ায় মানে তত্ত্ব, কনস্পিরেসি থিওরি, এটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে, এই যে কনস্পিরেসি থিওরির মতো। মাল্টি স্পেশালিটি সার্জিক্যাল ডে কেয়ার সেন্টার এখন কলকাতাতে। সকালে অপারেশন করে বিকেলে বাড়িতে। ভিটাডেল হেলথ কেয়ার। যোগাযোগ করুন 9007956699। কৌস্তব, সেটিং তো কোথাও লেখা থাকবে না, প্রেম যখন প্রথম হয় চোখে ইশারাতেই হয়। আচ্ছা, আমি এই অ্যাবস্ট্রাক্ট কথার বাইরে দিয়ে যেটা সাদা চোখে যেটা দেখা যায় সেটারই কথা বলছি। আমি বলছি এগুলো তো কেউ দেখেনি। কনস্পিরেসি থিওরি, এই অমুক হয়েছিল, তুসুক হয়েছিল, এগুলো নিয়ে বলছে লোকে, সেটিং হয়েছে, এখানে হয়েছে। কিন্তু স্পষ্টভাবে সেটিংটা তো দেখা যায়। দিল্লির মিটিং, ব্যাঙ্গালোরের মিটিং, বোম্বের মিটিং, এগুলো তো দেখা গেছে। সীতারাম ইয়েচুরি, ডি রাজা বুকে টেনে নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাদের বিরুদ্ধে চিৎকার করে এরা গলা ফাটিয়ে ফেলছে। এখানকার CPM এর মীনাক্ষী, সায়ন, শতরূপদা, এরা থেকে শুরু করে সবাই। কংগ্রেসের এখানে যারা চিৎকার করছে চোর বলে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভোর 4টের সময় বাড়িতে চলে যাচ্ছে রাহুল গান্ধী। আমি বলছি এগুলো তো সাদা চোখে দেখতে পাচ্ছে। ওটাও তো দেখেছি, 4টের সময় গেছে, 4টের সময় যায়নি, ভোর 4টের সময় যায়নি। এত প্রেম পীড়িতের সম্পর্ক নেই যে ভোর 4টের সময় গেছে, ভোর 4টের সময় চলে গেছে। এর থেকে আর বড় কিছু সেটিং আছে? যে কংগ্রেসের কর্মীরা দীর্ঘদিন ধরে চিৎকার করছে, আমাদেরকে মারছে, আমাদের দল ভেঙে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, সেই দলের নেতা ভোর 4টের সময় দরজা খুলে দিচ্ছে, একটা গরুচোর গলাচোর চলে যাচ্ছে। এসবগুলো আপেক্ষিক, যেগুলো তোমরা বলছো সেটিং আপেক্ষিক, এটা তো দৃশ্যমান। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।